প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কিছুদিন বেড়াতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি আজ নাকি আমার বিয়ে, সেটাও আবার আমার চাচাতো বোন তিশা আপুর সাথে। বয়সে সে গুনে গুনে আমার চেয়ে 5 বছরের বড়। তাকে সবসময় বড় বোনের নজরে দেখে এসেছি। গ্রামের বড় হওয়া সহজ সরল রাজুক সবের ছেলে আমি। আমার চাচা তার পরিবার নিয়ে শহরে থাকেন। তিনি সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। তাদের সাথে আমাদের মানায় না। ওনারা বাড়িতে আসলে আমি ঘর থেকে বেরোতাম না, ভয় ও লজ্জা। আসলে তারা শহরের ভাষায় অনেক সুন্দর করে কথা বলতো, আর আমরা তো গ্রামের ভাষাতে কথা বলতে অভ্যস্ত। তাই সংকোচ লাগতো, কি বলতেছি কি বলে ফেলি। তাদের বেশভূষা অনেক উন্নত, কিন্তু আমাদের বেশভূষা তাদের মতো ছিল না। সব মিলিয়ে নিজেকে মনে হতো আমি তাদের কোনো দিক দিয়ে যোগ্য না। আর তিশা আপু, তাকে দেখলে 10 হাত দূরেই থাকতাম। তাকে দেখে কেন জানি মনে হতো সে অনেক রাগী। আমার সাথে কথা খুব কমই বলতেন। কখনো কখনো দেখা হলে কথাই বলতেন না। আমিও অপমানে লজ্জায় কথা বলতাম না। সবার সাথে কথা বলেন হেসে এসে, আর আমার গলায় এসে মুখটা গোমড়া করেন। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। আমার ভিতরে কমতি কি সেটা দেখার জন্য। আপু কেন কথা বলতেন আমার সাথে, এসব ভেবে খুবই কষ্ট পেতাম। ওনার সাথে কথা বলতে খুবই ইচ্ছে করত, কিন্তু বলতে গেলেই কিসের যেন জড়তা এসে মুখে ভিড় জমাত। তিশাপু দেখতে পরীর মতো সুন্দর। পরী বললে হয়তো ভুল হবে, আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগে। আমি তো পরী দেখিনি, তবে সবাই বলে নাকি অনেক সুন্দর। এখন কি করব ভেবে পাচ্ছি না। ওনার সাথে বিয়ের কথা শুনে আমার হাত পা পায়ে জমে এলো। সে নাকি আমার বউ হবে, ভাবতেই আমার কাছে শিউরে উঠল। আমি সানি দেওয়ান, এবার অনার্স 3য় বর্ষ, আর টিশাপু মাস্টার্সে। আমি তার যোগ্য নই। সে আমার থেকে শত ভালো ছেলে ডিজার্ভ করে। তাও বিয়ের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আম্মুকে ডাকলাম আর বললাম, আম্মু, এসব কি শুনছি আমি? আমাকে সব বলিস না, তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে গিয়েছিলাম একটা বুড়ি মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দেই কিভাবে। বাবা কি বলল? আমার কথা শুনে বলে, তোমাকে বিয়ে দিতে কে বলেছে? এসব বিষয়ে দেওয়ানগিরি করতে এসো না। বড় মেয়েকে বিয়ে দিয়েছো নিজের ইচ্ছায়, দেখো তার পরিণতি কি হচ্ছে। এখন সারা জীবন মেয়ের কষ্টমাখা মুখ দেখতে হবে। তুমি কিছু বলনি? আমি তো তোর বাবার এই একটা কথাতেই থেমে গেলাম। আর কি বা বলতাম আমি, বল। তাই বলে আমাকে আমার থেকে বড় বয়সের মেয়েকে বিয়ে করতে হবে? তুমি কিছু করতে পারবে না আম্মু? না, তুই গিয়ে তোর বাবাকে বল এই সম্পর্কেও তোকে সারা জীবনভর বয়ে নিয়ে বেড়াতে হবে। জীবনটা তোর, অন্য কারো না। তাই দেরি না করে তোর বাবাকে বল আমি এ বিয়ে করতে পারবো না, তারপরেরটা পরে দেখা যাবে। আমি কিন্তু আব্বুকে জমের মতো ভয় পাই, আবার অনেক ভালোবাসি। বাবা বুঝি আমাদের কথোপকথন শুনতে পেয়েছে, তাই তিনি গলা হাসা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিও ভয়ে জড়সড় হয়ে গেলাম। আব্বু এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার মতামত না নিয়েই আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাবা আমার হাত দুটি তার হাতের মাঝে রেখে বললেন, আমাকে ফিরিয়ে দিও না। আজ এক পিতা তার সন্তানের কাছে পিতা হওয়ার অধিকার নিয়ে কিছু চাইতে এসছে। তুমি কি আমার সেই চাওয়াকে সম্মান করতে পারবে না? তাই বলে বয়সে বড় মেয়েকে, আর এখন বিয়ে? আমি কি তোমার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি যাতে তোমার খারাপ হতে পারে? আর 2-3 বছর পর তো বিয়ে করতে হবে। আগে করলে সমস্যা কি? আমার কাছে এর আর কোনো যুক্তি নেই, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যেমনটা চাইবেন তেমনই হবে। এর বেশি আর কিছু বলতে পারলাম না। ভয়ে নাকি ভালোবাসার কারণে বুঝতে পারলাম না। বাবা বললেন, তিশা অনেক ভালো মেয়ে। আমি মনে মনে বললাম, তোমার কাছে তো ভালো হবেই, কারণ সে যে তোমাকে অনেক পছন্দ করে। কিন্তু আমাকে আমাকে তো করে না। যখন বিয়ে বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম মাত্র কয়েকজন মানুষ। বাড়ি সাজানো হয়নি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি এইভাবে বিয়ে করতে চাইনি।
বড় করে অনুষ্ঠান করে করতে চেয়েছিলাম। একেবারে সাদামাটাভাবে বিয়েটা হলো। চাচিকে দেখলাম কেমন যেন মুখটা করে আছে। সম্ভবত ওনার এই বিয়েতে মন নেই। না থাকারই কথা, আমার মতো অযোগ্য ছেলের সাথে কোনো মায় তার মেয়ে বিয়ে দিতে চাইবে না। কিন্তু বাবা চাচা অনেক খুশি। এখন চিন্তার বিষয় হলো তিশাকে বিয়েটাকে মানবে নাকি মানবে না। আর বাবা চাচা বিয়েটা কেন দিচ্ছে? যদি তিশা পরে না মেনে নেয় তখন তো সবাই কষ্ট পাবে। বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় পাচ্ছি। ভেবে পাচ্ছি না কি করব। কারণ আজ পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলিনি আজ সে নাকি আমার বউ। এমনিতেই তিশা অনেক রাগী, তারপরেও অনেক সাহস নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম তিশা বিছানায় বসে আছে। কথা বলার সাহস হলো না, কিছু বলতে গিয়েও বলতে পারছিলাম না। ঘোমটা সরিয়ে বলল, তুমি এসে গেছো? হ্যাঁ। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারোনি, কারণ আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমার থেকে কোনো দিনও কোনো প্রকার অধিকার চাইবো না, কিন্তু বাবা আর চাচু যেন বুঝতে না পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। তুমি শুয়ে পড়ো। আচ্ছা, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না, কারণ তিশার সাথে আমার বয়সের পার্থক্যটা 5 বছর, যা অনেক বেশি, যা কোনো ছেলে হয়তো সহজে মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে শুধু তিশার জীবনটা নষ্ট হয়ে গেল। এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কে যেন মনে হচ্ছে ডাকছে, তাই বললাম, মা যাও তো, এখন দেখো না, ঘুম পাচ্ছে। আমি তৃষা। নামটা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। পরে মনে হলো কাল তোমার বিয়ে হয়েছে, ভুলে গিয়েছিলাম। কি হলো? বাইরে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যান, আমি আসছি। প্লিজ সবার সামনে আপনি করে বলো না। আচ্ছা। মনে থাকে যেন, আর সব সময় তুমি করে বলো, কারণ তুমি আপনি করে বলে ফেললে এতে সবাই সন্দেহ করবে। আচ্ছা যাও। তিশা বাইরে চলে গেল। কিছু সময় পরে আমিও বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি বাবা চাচা বসে গল্প করছে। এত সকালে চাচাও এসে পড়েছে। বাড়িতে মেহমান নেই, কারণ বিয়ে ব্যাপারে বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুরাও না, ওদের বলা যাবে না, বললে আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাবার কাছে গেলাম। শোনো সানি, রেডি হয়ে নাও, তোর চাচু তোদের নিতে এসছে। আচ্ছা, কখন যাবে? কিছুক্ষণ পরেই। আমি বসে বাবার চাচুর গল্প শুনছিলাম। কিছু সময় পর তিশা চা নিয়ে আসলো। বাবা চাচাকে চা দিল। আমি মায়ের কাছে গেলাম। মা, কি করছো? কি আর করব, তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিল বয়সে এত বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে। মা, বিয়ে তো সব উপরবেলা ঠিক করেছে, যার সাথে হবার তার সাথে হবে, এটা কেউ তো আটকাতে পারবে না। তাই বলে এত বড় মেয়ের সাথে? মাকে কিছু বলতে যাব, তখন পিছনে খেয়াল করে দেখি তিশা দাঁড়িয়ে। ওর চোখ টলমল করছে, হয়তো মার কথাগুলো শুনেছে। ও তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। আমি ওর পিছনে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা কাঁদছে, হয়তো মায়ের কথায় কষ্ট পেয়েছে। মায়ের কথা কিছু মনে করবেন না, আসলে না, আমি কিচ্ছু মনে করিনি। চাচি তো ঠিকই বলেছে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। মা আসলে বাবার উপর রেগে গেছে, তাই এই কথাগুলো বলেছে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। হুম। ও, আজকে তো আবার আপনাদের বাড়ি যেতে হবে। আচ্ছা। আমি বাড়ির বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু ওদের বলা যাবে না যে আমি বিয়ে করেছি। এটা শুনে ওরা ট্রিট চাইবে, আর যদি জানতে পারে আমার বউ আমার থেকে বয়সে বড়, তাহলে আরো পৌঁছাবে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। ওখানে আমার বন্ধু রাফি আর আকাশ ওয়েট করছে। ওখানে পৌঁছতেই, কি রে, তোর খবর কি? কাল বাড়ি ফেরার পর থেকে তোকে পাওয়াই যাচ্ছে না। আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই। ক্লান্ত তো আমরাও ছিলাম, তাই বলে আর দেখা করবি না? আর তোর ফোনটাও তো বন্ধ। সরি। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো বেঁচেই নেই, তাই তো তোকে দেখতে যাচ্ছিলাম, আর তার আগে তুই এসে গেলি। যাক, বাড়ি না গিয়ে ভালোই হয়েছে।
না হলে সবকিছু জেনে যেত। তোরা আমাকে এত মিস করছিলিস? আরে না, তুই মরলে তো তোর বাড়িতে মৃত্যুবার্ষিকীতে ভালো মতো খাওয়া যেত, তাই শিওর হতে যেতাম তুই মরেছিস কিনা। তোরা বন্ধু না আর কিছু। আমি মরে গেলে তোদের সমস্যা নেই, তোরা আছিস ভালো মন্দ খাওয়া নিয়ে। দাঁড়া, আজ তোদেরকে আমি দেখাচ্ছি। একটা লাঠি হাতের কাছে পেয়ে যখন ওদের কিছু বলবো, শয়তান দুটো পালিয়ে গেছে। এই বেস্ট ফ্রেন্ডগুলো এমনি হয়। একবার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ওরা আমাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি কেমন আছি না জিজ্ঞাসা করে বলে নার্সগুলো দেখতে কেমন। এদের জন্য মনে হয় দুনিয়া ছেড়ে দিই। আজ আর আড্ডা দেওয়া হলো না, তাই কি করবো ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখে 12টা বেজে গেল। মনে মনে ভাবছি এ আবার কেন ফোন দিচ্ছে। ফোনটা ধরবো কিনা সেটাই ভাবছি। যদি না ধরি তাহলে আবার এক সমস্যা হবে, ধরলেও আর এক সমস্যা। কি করব সেটাই ভাবছি। শেষে ভাবলাম ফোনটা ধরি, যা হবার পরেই দেখা যাবে। ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, সানি, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে আনিকা ব্রেকআপ করে দিয়েছে। খুব ভালো হয়েছে। তুই এমনটা বলতে পারলি? আমি ছেঁকা খেলাম আর তুই মজা পাচ্ছিস। এই মেয়েদের মতো কাঁদা বন্ধ কর। এটা আবার নতুন কি? এই নিয়ে 15 বার চাকা গেলি। এসব প্রেমের চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দে। এখন ডাকি, আমার কাজ আছে। ফোনটা কেটে দিলাম। মনির আমার বন্ধু, এই নিয়ে 15 বার চাকা খেলো। বেচারার কোনো গার্লফ্রেন্ডই টেকে না, নয় ব্রেকআপ হয়ে যায় না হয় বিয়ে। তাই বেচারা থেমে থাকে না, নতুন কাউকে খোঁজে। আমি ওকে অনেকবার বলেছি এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে, কিন্তু ও তা করে না। অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা বসে আছে। কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফোনটা নিয়ে যাবে তো? কতবার ফোন দিয়েছি। সরি, মনে ছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখন আমাদের বাড়িতে যেতে হবে। বাবা এমনিতেই তোমার উপর রেগে আছে, ফোনে পাইনি বলে। চাচু রাগ করেছে? তোমার শ্বশুরের কথা বলিনি, তোমার বাবার কথা বলেছি। কি? আগে বলবেন তো। তোমাকে না বলেছি সব সময় তুমি করে বলতে, যাতে সবার সামনে আপনি বলে না ফেলো। সরি, মনে ছিল না। তুমি যাও, আমি আসছি। চাচু মানে শ্বশুর মশাইয়ের সাথে শ্বশুর বাড়িতে গেলাম। সেখানে চাচির আগের দিনের মতো মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছে। তিশা আমাকে তার রুমে নিয়ে গেল। তিশা আপু, চাচি মনে হয় বিয়েতে খুশি হয়নি। তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। কি বললি? রাগ করছো কেন? আমি শুধু জানতে চেয়েছি চাচি বিয়েতে রাজি ছিল কিনা। তার আগে কি বললি? তিশা আমি এখন তো বউ, আর একবার যদি এই কথা বলেছিস তোকে আমি। আরে মুখ ফসকে বেরিয়ে গেছে। এই ভুল আর যেন না হয়। আচ্ছা, আর হবে না। ফ্রেশ হয়ে রেস্ট নে। বলেই বাইরে চলে গেল। হঠাৎ করে আগের রূপ কেন ধরেছিল? এর আগে স্বভাবের কারণে আগে কথা বলতে ভয় পেতাম। একদিনে ভেবেছিলাম অভ্যাসটা মনে হয় আর নেই, কিন্তু এখন দেখছি সেটা রয়েই গেছে। কিছু সময় পর তিশা কিছু খাবার নিয়ে ফিরে এলো। আমিও খাবার খেয়ে নিলাম। তারপর রুমে বসে আছি, একা সময় কাটছে না। আমার ভাগ্যটা খুবই খারাপ। তিশার একটা বোন নেই, মানে আমার একটা শালিকা নেই, তাই বেকার সময় কাটাচ্ছি। কিছু সময় পর তিশা এলো। কি করছো? কি আর করব, করার মতো কিছু নেই, তাই বসে আছি। চলো একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। আইডিয়াটা মন্দ না। তিশার সাথে বেরোলাম। আমরা একটা পার্কে গেলাম, কারণ শহরে তো পার্ক ছাড়া আর সবুজ কোনো জায়গা নেই। সেখানে জোড়ায় জোড়ায় কাপল, কেউ প্রেমিক প্রেমিকা, নয়তোবা স্বামী স্ত্রী। আমরা দ্বিতীয় দলের। আমরা গিয়ে একটা নির্জন জায়গায় বসলাম। তিশা, হুম। বললে না তো চাচি এই বিয়েতে রাজি ছিল নাকি? না, মা ছিল না। মা চেয়েছিল তার বড়লোক বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে হোক।
তাহলে তাকে বিয়ে করলে তো ভালোই হতো। এটা বলি তিশা আমার দিকে রাগী ভাবে তাকালো। ছেলেটা ভালো না, নেশা করে, একেবারে বাবা মার অবাধ্য। যখন চাচু এটা জানতে পারে মা তার বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, তখন বাবা আর চাচু মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। এটা নিয়ে ঝামেলাও হয়েছে। তুমি তো এখানে ছিলে না, তাই জানো না। এই জন্য চাচি মুখের অবস্থা ওই রকম করে রেখেছে। কি রকম? মানে কেমনের মুখের মধ্যে কালি মাখিয়ে দিয়েছে। কি বললে? বলে কিল ঘুষি শুরু। কি মেরে বাবা, কখন কি করবে কিছুই বোঝা যায় না। কিছুক্ষণ আগে নরম ছিল, আরে এখন না বলাই ভালো। ভাগ্যে সে বলিনি, আমি একে বিয়ের সময় মেনে নিয়েছি। এমনিতে বলেছে আমার উপর অধিকার খাটাবে না। যদি বাসুরাতে বলতে মেনে নিয়েছি, তাহলে এতক্ষণ মনে হয় মেরে ফেলত। তিশা, এভাবে মারিস না, দুলাভাই বেচারা মরে যাবে। পিছন থেকে কোনো মেয়ে বলল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আরেকজন ছেলে। মেয়েটিকে দেখে তিশা মারা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আরে দিশা, তুই এখানে? হ্যাঁ, হবু বরের সাথে এলাম। আর তুই এখানে কি করছিস? তোর বাড়ি গিয়েছিলাম, পাইনি। এই তো একটু বের হয়েছি। প্রেম করতে? যাক, অবশেষে তুই প্রেমে পড়লি। কিন্তু তোর বয়ফ্রেন্ডকে দেখতে পিচ্চি পিচ্চি মনে হচ্ছে। মেয়েটা আমাকে পিচ্ছি বলছে, এতে আমার খুব রাগ হলেও কিছু বলতে পারলাম না। হ্যাঁ, ও আমার থেকে বয়সে ছোট। তার মানে সিনিয়র জুনিয়র প্রেম? আচ্ছা, তোরা প্রেম কর, আর এই নে আমার বিয়ের কার্ড। ঠিক সময় তোর বরকে নিয়ে চলে আসিস। আর আমি তোর মতো না যে লুকিয়ে বিয়ে করে নেব, বেস্ট ফ্রেন্ডকে বলবো না। তুই জানলি কেমন করে আমার বিয়ে হয়েছে? তোর বাসায় গিয়েছিলাম, তখন আঙ্কেল বলেছে। রাগ করিস না, আসলে বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, তাই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। জানি, আঙ্কেল বলেছে। আর আমার বিয়ের আর মাত্র কিন্তু 15 দিন আছে। তুই তোর বরকে নিয়ে 2 দিন আগেই চলে আসবি। তোকে ছাড়া আমার কিন্তু একটুও ভালো লাগবে না। আচ্ছা, আসবো। তারপর তিশার ফ্রেন্ড তার হুবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। কিছু সময় পর আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরতেই চাচার ডাক পড়ল। আমরা দুজন চাচার কাছে গেলাম। কিরে, তোরা কোথায় গিয়েছিলিস? ফানি ঘরে বসে বোর হচ্ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তোর বান্ধবী এসেছিল? কথা হয়েছে ওর সাথে? আচ্ছা যা তো, আমাদের জন্য চা নিয়ে আয়। তিশা চা নিতে চলে গেল। আমি চাচার পাশে গিয়ে বসলাম। বসে বসে গল্প করছি। এমন সময় তিশা চা নিয়ে এলো। গল্প শেষে সবাই একসাথে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা ফিরে এলাম। এই কয়েকদিনে আমাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তিশার প্রতি দুর্বল হয়ে পড়েছি, আর তিশাও। কারণ আগে ঘুমানোর সময় মাঝে কোলবালিশে ঘুমতো, কিন্তু এখন আর সেটা দেয় না। এখন বাড়ির বাইরে থাকলে বারবার ফোন করে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি, আর বলে মা নাকি জানতে চেয়েছে, তাই সে আমাকে ফোন করেছে। কিন্তু আমি জানি মা এসব বলেনি। আমি মনে মনে ভাবি ঠিক মতো মিথ্যাটা বলতে পারে না। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে ওকে ভালোবেসে ফেলেছি। খুব তাড়াতাড়ি বলে দেবো ওকে কাল ওর জন্মদিন, আর কালই বলে দেবো আমার মনের কথাটা। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমানোর দরকার। অনেক সময় ঘুমন্ত দেশকে দেখছি সকালবেলা। এই ওঠো, উঠছি। তাড়াতাড়ি ওঠো। কিছু বলবে? আজ কত তারিখ? আজ তো 29 তারিখ। তুমি কিছু বলবে না? কি বলবো? তিশা মন খারাপ করে ফেলেছে। ও, মনে পড়েছে, আজ ক্লাস আছে, ভার্সিটিতে যেতে হবে। ও, তাহলে যাও। তিশা মন খারাপ করে ফেলেছে। ও আশা করেছিল ওর জন্মদিনের শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি এমন করেছি যে আমার মনেই নেই। তাই তিশা রাগ করে চলে গেল। কিন্তু আমি যে এভাবে ওকে উইশ করবো না। আজ রাতে সবকিছু জানাবো। ফ্রেশ হয়ে দেখি
চাচু, বাবা, মা সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজকে দিশার জন্মদিন। আমি এমন ভাব করলাম যেন কিছুই জানি না। কেন, তোর মনে নেই? না। দিশা রাগ করে ওখান থেকে চলে গেল। যাওয়ার পর বাবা চলে গেল। বাবা চলে গেলে চাচু আমার কাছে এলো। সানি, তুই ঠিক করিসনি। জানিস তিশা কত আশা করেছিল তুই সবার আগে ওকে উইশ করবি। তার জন্য ভোর থেকে তোর ঘুম ভাঙার ওয়েট করছে, আর তুই ওকে কষ্ট দিলি। আমার মনে আছে তো। তাহলে ওকে উইশ করলি না কেন? করব, কিন্তু অন্যভাবে। তুমি ঠিক বুঝবে না। আমি মায়ের কাছে গেলাম। মা, খিদে পেয়েছে। তোর খাওয়া আজ বন্ধ। কেন? আমি কি করলাম? তোর জন্য আমার বৌমাটা রাগ করেছে। মা, তোমার কিছু হয়েছে নাকি? কিছুদিন আগে তো সহ্যই করতে পারছিলে না, এখন কি এমন হলো? সেটা আগেরটা, এখন সব মেনে নিয়েছি। কি আর করার, বাড়ির সবাই তিশার পক্ষে চলে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি এতে খুশি হয়েছি, এই ভেবে যে মা সবকিছু মেনে নিয়েছে। কারণ 2 দিন ধরে দেখছি মা তিশার সাথে আগের মতো গল্প করছে, যেমনটা আগে করত। কারণ মা তিশাকে আগেও মেয়ের মতো ভালোবাসত, শুধু মাঝে রাগ করেছিল। আমি সবকিছুর প্রস্তুতি নিচ্ছি। আমার রুমটাকে ভালোভাবে সাজালাম। তিশা সারাদিন রুমে আসেনি, তাই সহজে করতে পেরেছি। ওকে দেখে মনে হলো অনেকটা রেগে আছে, তাই কথা বলার চেষ্টাও করিনি। রাতে খাবার শেষ করে আমি রুমে চলে এলাম। সবকিছু ঠিক করে রুমের লাইটটাকে বন্ধ করে দিলাম। এখন তিশার আসার অপেক্ষা। কারোর আসার আওয়াজ পাচ্ছি, হয়তো তিশা। তিশা এসে রুমের দরজা খুলতেই উপরে ফুলের বৃষ্টি হচ্ছে। তিশা দেখলো চারিদিকে মোমবাতি জ্বলছে, আর তার মাঝে দাঁড়িয়ে আছি আমি। তিশা অনেক অবাক হয়েছে, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি হাঁটু গেড়ে ওর সামনে বসলাম, হাতে কিছু গোলাপ ফুল নিয়ে বললাম, আমি জানি না কাউকে কিভাবে মনের কথা বলতে হয়। আমি এর আগে কাউকে বলিনি, আজ তোমাকে বলছি। এতদিন তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্মদিনেই তোমাকে মনের কথাটা জানালাম। তুমি হয়তো মনে করেছিলে তোমার জন্মদিনের কথা আমি ভুলে যাব, কিন্তু আমি ভুলিনি। শুভ জন্মদিন। তিশা আমার হাত থেকে ফুলগুলো নিল, আমি দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছে ও না করে দেবে, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরল আর বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো মেনে নেবে না, কারণ আমি তোমার থেকে 5 বছরের বড়। বড় তো কি হয়েছে, তুমি আমার বউ। কিন্তু আমার উত্তর তো পেলাম না। সব কথা কি মুখে বলতে হবে? তা ঠিক, তাহলে অপূর্ণ কাজটিকে পূর্ণ করা যাক। কোন কাজ? যেটা প্রথম রাতে হওয়ার কথা ছিল। কিছু বলল না, শুধু লজ্জায় বুকের মধ্যে মুখ লুকালো। যাক, অবশেষে অপূর্ণ কাজটিকে পূর্ণ করা হলো। সকালবেলা ঘুমিয়েছিলাম, মনে হলো কেউ মুখের মধ্যে পানি দিচ্ছে। চোখ খুলে দেখি তিশা। তাড়াতাড়ি ওঠো। আর একটু ঘুমোতে দাও। না, অনেক ঘুমিয়েছো, এখন ওঠো। আচ্ছা, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি তিশা ব্যাগ কাপড় গোছাচ্ছে। কি হয়েছে, কাপড় গোছাচ্ছ কেন? তোমার মনে নেই দিশার কথা? ওই যে তোমার ফ্রেন্ড। হ্যাঁ, এখন রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে। দুজনে বেরিয়ে পড়লাম। তিশার ফ্রেন্ডের বাসা বেশি দূরে ছিল না, 2 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছতেই গেটের সামনে দেখি তিশার বান্ধবী দাঁড়িয়ে আছে। এসে গেছিস তাহলে? সেই কখন থেকে ওয়েট করছি। এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ও সরি, চল। দিয়ে আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরে কিছু মেহমান, বিয়ে, তাই আসা শুরু হয়ে গেছে। দিয়ে আমাদের ছাদে নিয়ে গেল। সেখানে কয়েকজন পুরুষ আর মহিলা বসে আছে। মা, দেখো কে এসেছে। কে? তিশা এসেছে। মহিলাটি আমাদের দিকে এগিয়ে এলো। আরে তেশা, এতদিন পর? দিয়ার বিয়ে না থাকলে মনে হয় আসতিসই না।
আমাদের তো আপন ভাবিস না, ওই জন্য না দেখা করে থাকতে পারতিস। আন্টি, আসলে সময় হয়নি, তাই আসা হয়নি। এখন তোকে বেশি প্রয়োজন, তোর বান্ধবীর বিয়ে, তোকে তো তার সাথে থাকতেই হবে। আর এটা কে? দিয়ার মা আমাদের দেখিয়ে বলল। বলার সাথে সাথে তিশা মাথা নিচু করল, সম্ভবত লজ্জায়। আর ওদিকে দিয়ার মা উত্তরের জন্য অপেক্ষা করছে। মা, তুমি জানার পরেও বেচারিটাকে কেন লজ্জায় ফেলছো? তাহলে এটাই তিশার স্বামী? কিন্তু দেখতে বাচ্চা মনে হয়। মা, আমি তাহলে ওদের রুম দেখিয়ে দিই। আচ্ছা, নিয়ে যা। দিয়া আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল, বলল ফ্রেশ হয়ে নিতে। দিয়া যেতেই আমার এখানে আসা ঠিক হয়নি। কেন? দেখো না, সবার সামনে আন্টি আমাকে বাচ্চা বলল। বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমি বাচ্চা? না তো কি? দাঁড়াও, দেখাচ্ছি। তিশাকে টান দিয়ে নিজের কাছে আনলাম আর ঠোঁটের সাথে ঠোঁটটাকে লাগিয়ে দিলাম। 1 মিনিট পর ফ্রেশ হয়ে নিতে বলেছি, প্রেম করতে নয়। এটা রাতেও করতে পারবি। পিছনে তাকিয়ে দেখি দিয়া হাতে একটা ট্রেতে 2 গ্লাস শরবত নিয়ে এসেছে। প্রেম করতে চাইলে দরজাটা লাগিয়ে দাও, এটা বিয়ে বাড়ি। তুই এখানে? মা পাঠিয়েছে, বলল তোর বান্ধবী আর তার স্বামীর জন্য শরবত নিয়ে যা। অনেক জার্নি করে এসেছে, তাই ক্লান্ত। কিন্তু এখানে তো এসে দেখি রোম্যান্স চলছে। তিশা আমার দিকে রাগী ভাবে তাকালো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে বাথরুমে গেলাম, না হলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছুক্ষণ পরে বাইরে এলাম। বাইরে এসে দেখি তিশার রাগী ভাব এখনো আছে। তোমাকে আমি... আরে, আমি কি জানতাম তোমার বান্ধবী আসবে? দরজা লাগাতে পারলে না? মনে ছিল না। তুমি এখানে দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে দেখছি। তিশা ফ্রেশ হতে চলে গেল আর আমি রুম থেকে সরে পড়লাম, কারণ বাঘের শিকার কেউই হতে চায় না। বাইরে এসে কয়েকজনকে দেখলাম। পুরো বাড়িটার আমি কাউকে চিনি না, তাই ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। বিকেল হয়ে গেছে, 1 থেকে 2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন ছাদে কেউ নেই, একাই দাঁড়িয়ে আছি। তিশা থাকলে ভালোই হতো, কিন্তু ও যা রেগে আছে। কি করছেন? পিছন থেকে কেউ বলল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আপনি? আমি মিশু, দিয়াপুর খালাতো বোন। আমি কিছু বলতে যাব, তখন তিশা এসে আছি। তোমাকে আমি রুমে থাকতে বললাম না? আরে তিশা আপু, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো, কিন্তু উনিকে? আমার স্বামী। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এই চলো। তিশা আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো। রুমে এনে দরজা লাগিয়ে দিল। আমার মনে হলো আজকে আমি শেষ। মেয়েদের সাথে তোমার কি? ওখানে তো একজনই ছিল, তাহলে 1.5 বলছো কেন? শোনো, এটা বিয়ে বাড়ি, এখানে অনেক মেয়ে আসবে, ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন? যা বলছি তাই করবে। যদি মেয়েরা আমার সাথে কথা বলতে চায়? তাহলেও বলবে না। আচ্ছা, তাহলে দরজা খোলো। মনে থাকে যেন। রাত হয়ে গেল। আমরা ঘুমোতে রুমে এলাম, কারণ কাজ আছে। তিশার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তিশাকে ব্যস্ত থাকতে হবে। রুমে আসার পর তিশা, বলছিলাম কি কি? মানে ওই সময় তো ওটা পুরো করা হয়নি। কি? মনে নেই তোমার? দাঁড়াও, দেখাচ্ছি। কাজটাকে পুরো করলাম, সাথে ইতিহাসও। সকালবেলা। এই ওঠো, এটি কিন্তু বাড়ি নয় যে পড়ে পড়ে ঘুমাবে। তাহলে কি করব? উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি তিশা রুমে নেই। পড়ে গেলাম বিপদে, কারণ বাড়িটার আমি কাউকে চিনি না। তাই তিশাকে খুঁজতে থাকলাম। তখন হঠাৎ কালকের মেয়েটার সাথে দেখা। কাকে খুঁজছেন?
তিশাকে। ও, তিশা আপু তো দিয়া আপু রুমে। কোথায় রুমটা? আসুন আমার সাথে। আপনার নামটাই তো জানা হলো না। জি, সানি। কি করেন? এবার অনার্স তৃতীয় বর্ষে। আর আপনি? আমি এবার ইন্টার প্রথম বর্ষে। আপনি আমার বড়, তাই তুমি করে বলতে পারেন। চেষ্টা করব। হুম, আপনি তৃতীয় বর্ষে, সেই হিসাবে তো তিশা আপু আপনার বড়। হ্যাঁ, কিছুটা। আপনাদের কি লাভ ম্যারেজ? না, কিন্তু তিশাকে আগে থেকে জানতাম। কিভাবে? তিশা আমার চাচার মেয়ে। ও, মিশু আমাকে টিয়া রুমে নিয়ে গেল। গিয়ে দেখি তিশা সেখানে। আমাকে দেখে তিশা বলল, তুমি এখানে? না, মানে তোমাকে খুঁজছিলাম। কেন? বউকে ছাড়া বুঝি ভালো লাগছে না? আসলে তা নয়, এখানে কাউকে চিনি না, তাই। মিশু, তুই ওনাকে নিয়ে একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে আয়। আমি যাই। ভয় পাস না, তোর স্বামীকে কেউ নিয়ে যাবে না। আজ কতদিন পরে আড্ডা দিচ্ছি, তোর যেতে হবে না। তিশা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আমি মিশুর সাথে আশপাশটা ঘুরলাম। সারাদিন তিশা তার বান্ধবীর সাথে ছিল, আমার সাথে তেমন কথা হলো না। বিকেলের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। তখন থেকে তিশা আমার সাথেই ছিল, 1 মিনিটও দূরে যেতে দেয়নি। পরের দিন সবাই সাজতে ব্যস্ত, কারণ আজকে বিয়ে। আমি রুমের মধ্যে রেডি হচ্ছি, তখন তিশা এসে হাতে একটা শাড়ি দিল। এটা দিয়ে আমি কি করব? আমাকে পরিয়ে দেবে? আমি শাড়ি পরাবো? তাই নয় তো কে? আমি তো তাই বললাম, আমি পরাবো। রেগে গেলে আবার সমস্যা, তাই শাড়িটাকে পরিয়ে দিলাম। তিশা হালকা সাজলো, এতে ওকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা বাইরে এলাম। তিশা আমার হাত ধরল। শোনো, হাত ছাড়বে না কিন্তু। কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা নও, তার জন্যই তো হাতে ধরে রেখেছি, নয়তো মেয়েদের সাথে লুতুপুতু কর। কি বলছে এসব? দেখেছি মিশুর সাথে কত হেসে হেসে কথা বলছিলে। তুমি কি জেলাস ফিল করছিলে? তিশা আমার দিকে রাগী ভাবে তাকালো। ওর এই চাহনি বলে দিচ্ছে ও জেলাস ফিল করছে, আর ভয় পাচ্ছে আমাকে হারিয়ে ফেলার। রাগলে না তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি কথা ঘোরানোর জন্য এটা বলছো? তোমাকে মেকআপ ছাড়া ওই ময়দা সুন্দরীদের থেকে অনেক ভালো লাগে। তিশা আর কিছু বলল না। কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। তিশা ওর বান্ধবীর কাছে গেল। আমি দাঁড়িয়েছিলাম। তখন মিশু এলো। ওর সাথে কথা বলছি, তাও সাবধানে, কারণ তিশা দেখলে আমার 12টা বাজিয়ে দেবে। কিছুক্ষণ পরে তিশা মেসেজ দিল, সাথে যেতে বলল। কি দেখি তিশা এখনো আসেনি। একটু পর তিশা ছাদে এলো। কি জন্য ডেকেছ? তোমাকে না বললাম কোনো বেশ কথা না বলতে? তুমি দেখে ফেলেছ? হ্যাঁ, তার জন্যই তো ডাকলাম। আর বাড়ি থেকে মা ফোন করেছিল। কেন? আজ এই বাসে ফিরতে, বাবা এক কাজে সিলেট যাবে, আর মা বাড়িতে একা থাকবে, এর জন্য। ও, তোমার বান্ধবী তোমাকে যেতে দেবে? হ্যাঁ, কিন্তু বিয়ে শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে, বিদায়ের আগেই চলে যাব। ওকে। তিশার আমি ছাদে বসে গল্প করছিলাম, কারণ নিচে কোলাহল। তিশা আর আমার এই কোলাহল একদম পছন্দ নয়। ছাদে থাকা একটা বেঞ্চে বসেছিলাম। তিশা আমার কাঁধে মাথা রেখেছে। আচ্ছা, আমাদের বেবি হলে তার নাম কি রাখবে? তুমি আবার বাচ্চা নিয়ে পড়লে কেন? দিয়া চাচাতো ভাবির একটা বেবি আছে, দেখতে কি কিউট। তো আমার যদি অমন একটা কিউট ছেলে বেবি থাকতো। তুমি চাও তাড়াতাড়ি বেবি হোক? হ্যাঁ, মা বলেছিল তুমি বেবি পছন্দ করো। হ্যাঁ, করি। বেবি থাকলে তো তুমি আর আমাকে ছেড়ে যাবে না। মানে? আমি তোমার থেকে 5 বছরের বড়, তাই তুমি যদি কোনোদিন ছেড়ে যাও, বেবি থাকলে তার জন্য হলে আমাকে ছেড়ে যাবে না। পাগলি,
আমাকে হারানোর ভয় পায়। হ্যাঁ, বলে 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। ভয় পেও না, সারা জীবন আমি তোমারই থাকবো। তিশা আমাকে জড়িয়ে ধরে আছে। তখন একটা আওয়াজ আসলো। আপনি এখানে? আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? কি হয়েছে তিশা? এই ছেলেটা কখন থেকে আমার পেছনে পড়ে আছে। কেন ভাই, আপনার কি সমস্যা? আপনি আমার ওয়াইফের পেছনে পড়ে আছেন কেন? উনি বিবাহিত? কেন ভাই, দেখে বলছেন না? ছাদে যেখানে কেউ নেই সেখানে একটা ছেলে আর একটা মেয়ে বসে কথা বলছে। এটা হয় দুটো হতে পারে, প্রেমিক প্রেমিকা নয় স্বামী স্ত্রী। সরি, ভুল হয়ে গেছে। এটা বিয়ে বাড়ি। আমার জানা মতো এই বাড়িতে যত মেয়ে আছে সবাই বিবাহিত। তাই মেয়েদের পিছনে পড়ে না থেকে বিয়েটাকে এনজয় করুন। ছেলেটা চলে গেল। আমার রাগটা এখনো কমেনি। রোমান্টিক মুডে ছিলাম, ছেলেটা এসে সবকিছু নষ্ট করে দিল। বিয়ে শেষে বিদায়টাকে আমরা চলে এলাম, কারণ মা বাড়িতে একাই ছিল। আমাদের সময় ভালোবাসা চলতে থাকলো। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কম ছিল না। বিয়ের 1 বছর হয়ে গেছে, তবু আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। অনেক সুখী দিন কাটছিল, কিন্তু এটা বেশি দিন থাকলো না। আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসলো, যার জন্য তিশা আমাকে ভুল বুঝে আর আমার থেকে অনেক দূরে চলে যায়। ওই তৃতীয় ব্যক্তি ছিল মিশু, যার সাথে 1 বছর আগে বিয়েতে দেখা হয়েছিল। একদিন ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। কখন থেকে ডাকছি শুনতে পাননি? কে আপনি? আমি মিশু, আপনার মনে নেই দিয়া আপুর বিয়ের সময় দেখা হয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। তিশা আপু কেমন আছে? ভালো, কিন্তু তুমি এখানে? আমি ট্রান্সফার নিয়ে এখানকার কলেজে এসেছি। ও, কিছুক্ষণ কথা হলো। সেদিন আমার নাম্বারটাও নিয়েছিল, মাঝে মাঝে ফোন করতো। একদিন ফোন করেছিল, কিন্তু ফোনটা আমি না ধরে তিশা ধরেছিল। কিন্তু মিশু কথা না বলে ফোনটা কেটে দেয়। সেদিন ঝগড়া হয়। এই মিশুটাকে? কেন, তোমার মনে নেই তোমার বান্ধবীর বোনের বিয়েতে দেখা হয়েছিল? তোমার নাম্বারও পেলো কিভাবে? কয়েকদিন আগে দেখা হয়েছিল, সেদিন নাম্বারটা নিয়েছিল। আমি ফোন ধরতে কেটে দিল কেন? আমি তো জানি না। সত্যি করে বলো কি হচ্ছে? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু জানতে চাচ্ছি। মনে করেছিলাম সমস্যা ওখানে শেষ, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। বারবার ঝগড়া হতে থাকে। একদিন রাগের মাথায় থাপ্পড় মেরেছিলাম, পরে বুঝতে পেরে মাপ চেয়েছিলাম। ওকে বোঝানোর পর সমস্যা কমে যায়। আগের মতো সবকিছু ঠিকঠাক চলতে থাকে। একদিন ভার্সিটিতে ছিলাম, তখন তিশার ফোন আসে। তাড়াতাড়ি বাড়ি যেতে বলে, একটা নাকি সারপ্রাইজ আছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পর দেখি বাবা মা তিশা একসাথে বসে আছে। দেখে মনে হলো সবাই রেগে আছে। আমি যেতেই সবার সামনে তিশা আমাকে থাপ্পড় মারলো। তুমি আমাকে ধোকা দেবে ভাবতেও পারিনি। আমি করেছিটা কি? তুমি জানো না, নাটক করা বন্ধ করো। সত্যি আমি জানি না। মা এতদিন যা বলেছে সব ঠিক ছিল। তোমার প্রতি অন্ধবিশ্বাসের কারণে এতদিন তো বুঝিনি। কি বলছে এসব? আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমাকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবে না। আর অনেক কথা বলে তিশা চলে গেল। বাবা মা আমার উপর রেগে আছে। তিশা চলে যাবার পরের দিনই আমি তিশাতে বাড়িতে যাই ওকে ফিরিয়ে আনার জন্য। আমি ভেবেছিলাম সবার মতো চাচা আমার উপর রাগ করবে, কিন্তু চাচা রাগ করেনি। তিশাদের বাড়িতে যাওয়ার পর চাচা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে তিশা সবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর যাওয়ার সময় চিঠি রেখে গেছে। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। সবার কাছে আমি বিরক্তির কারণ। আমি সবাইকে বিশ্বাস করতাম, আর সবাই আমাকে ধোকা দিয়েছে। সবচেয়ে কাছের মানুষগুলো এভাবে ধোকা দেবে আমি ভাবতেও পারিনি।
সানি, তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে আমার থেকে। তাহলে আমাদের মাঝে মিশু কেন এলো? বললেই পারতে আমাকে তোমার আর প্রয়োজন নেই, আমি চলে যেতাম তোমার জীবন থেকে। এভাবে ধোঁকা কেন দিলে? আমি চাই তুমি সব সময় ভালো থেকো। তোমার আর তোমার ভালোবাসার মানুষের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না, তাই আমি দূরে সরে গেলাম। যদি কখনো আমার প্রয়োজন হয় বলো, আমি চলে আসব। আমি সারা জীবন তোমারই থাকবো, তোমার স্ত্রী হয়ে থাকার অধিকারটুকু দিও। আমি এর থেকে বেশি কিছু চাই না। এটি তৃষা। তিশা আমাকে ভুল বুঝে চলে গেছে। ওকে খুঁজে বের করে ভুলটাকে ভাঙাতে হবে, কিন্তু তার আগে সবার চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। মিশু যা বলেছে তাই করেছে। মিশু বলেছিল এমন কাজ করবে তিশা নিজে থেকে আমার জীবন থেকে চলে যাবে, ও সেটাই করেছে। মিশু আমি বিবাহিত এটা জানার পরেও আমাকে প্রপোজ করেছে, আর আমি না করে দিয়েছিলাম। তখনও যা বলেছিল তাই করেছে। আমি মিশুকে ফোন করে আসতে বললাম। ওখানে মা, বাবা, চাচা, চাচি সবাই ছিল। মিশু আসার পর, তুমি তিশাকে কি বলেছিলে? কই কিছু বলিনি তো। মিথ্যে বলবে না। আমি হ্যাঁ, আমি বলেছি। কি বলেছিলে? বলেছি তুমি আমাকে ভালোবাসো, আর আমার পেটে তোমার সন্তান, তাই তিশা যেন আমাদের মাঝখান থেকে সরে যায়। কথাটা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। কেন বলেছো এসব? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তিশার জন্য তুমি আমাকে গ্রহণ করছিলে না। তখন তোমার চাচি আমাকে বলল, এইসব করলে তবেই আমি তোমাকে পাবো। সবাই অবাক হয়েছে। মিশুকে এখন আমার মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে। ওকে যখনই কিছু বলতে যাবো তখন ওখানে তিশার বান্ধবী দিয়ে আসে আর বলে মিশু নাকি মানসিকভাবে অসুস্থ। 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনেই মারা যায়, যে কারণে ও মানসিকভাবে আঘাত পায়। আমি জানতাম না মিশু বাবা মারা গেছে। এখন বুঝছি যতবার মিশুর সাথে দেখা হয়েছে তখন আজব ব্যবহার করেছে, তখন বুঝতে পারিনি। ওকে কিছু বলা যাবে না, কারণ ও অসুস্থ। ও কি করে তাও নিজেই জানে না। দিয়া ওকে নিয়ে চলে গেল। কিন্তু চাচি কেন এসব করালো? তুমি এসব কেন করালে? আমি চেয়েছিলাম আমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। ওরা কত বড় লোক ছিল, কিন্তু তুমি তোমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিলে। তুমি যে ছেলেটার সাথে বিয়ে করতে চেয়েছিলে ছেলেটা ভালো ছিল না, সব খারাপ অভ্যাস ছিল ছেলেটার মধ্যে। আর সানি তার থেকেও ভালো। কত সুখে ছিল তিশা, সানিকে নিয়ে ভালো ছিল, কিন্তু তুমি নিজে তোমার মেয়ের সংসার নষ্ট করে দিলে। চাচি, আপনি এটা কেন করলেন? তুই কি আমার মেয়ের যোগ্য ছিলিস? এখন তো খুশি হয়েছো। তুমি ওদের আলাদা করতে চেয়েছিলে, করেছো। তোমার জন্য আমার মেয়েটাও বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা তিশাকে খোঁজার কাছে লেগে পড়লাম। চাচি এখন তার ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু এখন ভুল বুঝে কি লাভ? সব থেকে বড় ক্ষতি করে চাচি এখন চাচির সাথে কথা পর্যন্ত বলে না। এদিকে আমি তিশাকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি কোনোদিনও খুঁজে পাবো না? 5 বছর পর আজও তিশাকে খুঁজে পাইনি। অভিমান করে কোথায় চলে গেছে আজও জানতে পারিনি। আজও তিশাকে আর আমাদের সন্তানকে খুঁজে চলেছি। 5 বছর আগে যেদিন তিশা আমাকে সারপ্রাইজের জন্য ডেকেছিল, সেই সারপ্রাইজটা ছিল তিশা মা হতে চলেছে। কিন্তু সেই দিন উল্টোপাল্টা হয়ে গেল। আমি খবরটা জানতে পারি তিশা চলে যাওয়ার 7 দিন পর, যখন আমি আলমারি চেক করছিলাম সেই কাগজটা ছিল। আমি পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। সকালবেলা, মা, আমি অফিসে গেলাম। সাবধানে যাস। বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। অফিসে পৌঁছানোর পর কেবিনে বসে কাজ করছিলাম, তখন বস ডেকে পাঠালো। স্যার আপনাকে ডাকছে। ও চাচা, কেমন আছেন? ভালো। চাচা, আপনাকে না বলেছি আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী, ছেলেকে কেউ আপনি করে বলে আমার নাম ধরে ডাকবেন। সবাই স্যার ডাকতে বলে আর তুমি নাম ধরে রাখতে বলছো?
আমি সবার মতো না। আচ্ছা যাই, দেখি স্যার কি বলে। আমি স্যারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? ইয়েস কাম। ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে একটা প্রজেক্টের কাছে সিলেক্ট যেতে হবে। আমি যেতে পারবো না, আপনাকে একা যেতে হবে। ওখানে অফিসের দায়িত্ব আপনার, যতদিন না প্রজেক্ট শেষ হচ্ছে। ওকে। আমি আমার কেবিনে চলে এলাম। স্যারের কথায় রাজি হয়ে গেলাম, কারণ সিলেট গেলে তিশাকে খুঁজতে পারবো। কারণ ও বলেছিল সিলেটের চা বাগান দেখার খুব ইচ্ছে, যদি ওখানে পাওয়া যায়। অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি পেয়ে গেলাম, কারণ সিলেটে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে হবে। আমি বাড়ি পৌঁছে যখন কলিং বেল বাজালাম, তখন মা এসে দরজা খুলে দিল। আর অবাক হলাম, কারণ কোনোদিন আমি এত আগে আসিনি। কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? অসুস্থ নাকি? না, গোছগাছ করতে হবে এর জন্য। মানে? আগে ভিতরে যেতে দাও, তারপর বলি। আয় ভেতরে আয়। বাবা কোথায়? একটু বাইরে গেছে, এখনই এসে পড়বে। তাহলে বাবা আসলে একসাথে বলি। আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এলাম, বাবা এসেছে। একসাথে লাঞ্চ করতে শুরু করলাম। বাবা, আমাকে অফিসের কাছে সিলেট যেতে হবে। কতদিনের জন্য? প্রায় 2 মাস। এতদিন? ভালো হয়েছে, ওখানে তিশাকে খুঁজতে পারবো। আর কতদিন খুঁজবি? যতদিন না খুঁজে পাই। জিনিসপত্র গুছিয়ে নিলাম। রাতে ছাদে বসে আকাশ দেখছি। একসময় আমি আর তিশা একসাথে বসে আকাশ দেখতাম। তখন গ্রামে ছিলাম। গ্রামে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। তিশা চলে যাবার পর আমরা শহরে আসি। গ্রামে বেশি যাওয়া হয় না, কারণ ওখানে তিশার স্মৃতিতে ভরপুর। জানি না কোথায় আছে সে, কিন্তু একদিন ঠিকই খুঁজে বের করব। রাতে ঘুম আসে না, কি করব? তিশা আমার সবকিছু নিয়ে চলে গেছে, আর আমাকে রোবট বানিয়ে দিয়ে গেছে। সকালবেলা বাসা থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে প্লেনে করে সিলেট যাব। এতে সময় কম লাগবে। প্লেনে ওঠার কিছু সময় পর সিলেটে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। কোম্পানির গাড়ি আসার কথা, কিন্তু এখনো আসেনি। কিছু সময় পরে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। সরি স্যার, দেরি হওয়ার জন্য। আপনি কে? এখানে? আমি মিতু, আর রবিন স্যার আসতে পারেননি, তাই আমাকে পাঠিয়েছেন। ও, চলেন। গাড়িতে ওঠার পর, স্যার, আপনার নামটা যেন কি? আমাকে নিতে এসেছো আর আমার নাম জানো না? মনে হচ্ছে মাথা ফাটিয়ে দিই। নাম বলতে সমস্যা কোথায়? হ্যাঁ, আমাকে বকছেন? না অফিসে চলেন। স্যার, এই মাত্র না এলেন, এখনই অফিসে যাবেন? তো সোজা অফিসে যাব। ওকে স্যার, এই অফিসে নিয়ে যাও। ড্রাইভারকে বলল। আমি অফিসে চলে এলাম। আমি অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। হয়তো আশা করেনি। আমাকে দেখে রবিন এগিয়ে এলো। স্যার আজই চলে এলেন? আজ রেস্ট নিতে পারতেন। আমি এখানে বসে থাকার জন্য আসিনি। আমার কেবিন কোথায়? সরি স্যার, আসুন। স্যার, এটা আপনার কেবিন, আর মিস মিতু আপনার পিএ। যতদিন এই প্রজেক্টে কাজ করবেন আপনাকে সাহায্য করবে। ওকে, যান। প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। ওকে স্যার। কিছু সময় পর মিতু ফাইল নিয়ে এলো। এই ফাইল প্রয়োজন হলে ডাকবেন। আপনার কাজে যান এখন। মিতু বাইরে ও ডেস্কে গেল। সেখানে সাথে ওর বান্ধবী নেহা কাজ করে। কিরে, নতুন স্যার কেমন? একদম রোবট, আর সব সময় রাগী ভাব নিয়ে থাকে। আমার ওনাকে দেখে ভয় লাগে। আমি আগেই জানতাম। রবিন স্যার বলেছিল নতুন স্যার যে আসছেন উনি নাকি অনেক রাগী। আগে বলিসনি কেন? তোকে বলতে চেয়েছিল, তুই তো শুনিসনি। এর সাথে কাজ করব কিভাবে?
এ তো রাগ দেখানো ছাড়া আর কিছুই পারে না। কি আর হবে, বেশি করলে যা হয়। আমি তো ভেবেছিলাম যা ভেবেছিলিস তার উল্টো। রবিন স্যারকে বলে আমার জায়গা অন্য কাউকে দিতে বল না। কেউ যাবে না, অফিসে ঢুকেই যা দিল তাতে কেউই রাজি হবে না। তাহলে আমি শেষ। অফিসে কিছু কাজ দেখলাম, তারপর মিতুকে ডেকে পাঠালাম, আর আমার জন্য কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যেতে বললাম। মিতু আমাকে সেখানে নিয়ে গেল। স্যার, আপনি এখানেই থাকবেন, আর আপনার জন্য ইনি রান্না করবেন। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন, আমি পাশের কিছুটা দূরে থাকি। আপনার নাম্বারটা তো দিয়ে যান। ও সরি, এই যে। মিতু চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিলাম। রাতে ছাদে বসে আছি আর তিশার কথা ভাবছি। আর 15 দিন পরে আমার ষষ্ঠ বিবাহ বার্ষিকী। ওকে অনেক মিস করছি। এগুলো ভাবতে ভাবতে ঘুমানোর জন্য রুমে আসলাম। সকালবেলা, আজ অফিস অফ ডে, তাই অফিসে যাওয়ার দরকার নেই। ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম। নতুন জায়গা, কাল কিছুই দেখা হয়নি, তাই হাঁটতে বের হয়েছি। কিছু দূর হাঁটলাম, তখন দেখি একটা 6 থেকে 7 বছর বাচ্চা ছেলে রাস্তা পার হচ্ছে, কিন্তু গাড়ির জন্য পার হতে পারছে না। আমি পার করে দেব? না, তুমি তো পার হতে পারছো না। মা অপরিচিতের সাথে কথা বলতে না করেছে। আচ্ছা, আঙ্কেল পার করে দেন। একটু আগে না করলে? এখন না গেলে লেডি গুন্ডাটা অনেক মারবে। কে মারবে? লিজা, ওর জন্য চকলেট কিনতে এসেছিলাম। ও তাই, চলো তো দেখি কে লিসা। আমাদের ওপরের তলায় থাকে, পিচ্ছি মেয়ে শুধু আমাকে মারে। তুমি বড় হয়ে ওর কাছে মার খাও? আমি ওকে মারতে পারি না তো। হুম, শুধু হাসলাম ছেলেটার কথায়। ওই যে লিজা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? জিসান। জিসান যে মেয়েটাকে দেখালো, ওকে দেখে 3 থেকে 4 বছরের মনে হয়। তিশা আর আমার সন্তান হয়তো এতটুকু হয়েছে। আমি কাছে যেতেই মেয়েটা আমার চারপাশ ঘুরে দেখছে। কি দেখছো? এটা কি? ভালো আঙ্কেল, আমাকে রাস্তা পার করে দিয়েছে। তুমি আমাকে চেনো? না মামুনি। কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছো মামুনি? ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পড়লে আমাকে বলো। তুমি কোথায় থাকো? ওই যে সামনে, ওইখানে। যেখানে অ্যানাকোন্ডা থাকে সেখানে? তোমাকে কে বলেছে ওখানে অ্যানাকোন্ডা থাকে? বিট্টু আন্টি, ওখানে না একটা বড় সাপ থাকে, ওই সাপ রাগে ফুসফুস করে। মিতু আন্টি বলেছে? লিজা, জিশান কার সাথে কথা বলছো? অ্যানাকোন্ডার সাথে। স্যার, আপনি? হ্যাঁ, এদিকে আসলাম। এখানে এসে শুনি আমি যেখানে থাকি ওখানে একটা অ্যানাকোন্ডা থাকে। আপনি দেখেছেন কখনো? স্যার, বাদ দিন, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, জিসান আপনার কে হয়? আমার ভাইয়ের ছেলে। আর এই পাকা বুড়ি? ভাবির বান্ধবীর মেয়ে, আমাদের উপর তলায় থাকে। আমি বুড়ি নই। তাহলে পেয়েছি। না, আমি লিজা। ও আপনি হাসতেও পারেন? মানে? না না, কিছু না। চলুন স্যার, আমার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিই। না, অন্য একদিন। আজ আসি। আমি ওখান থেকে চলে আসলাম। আমি চলে আসার পর মিতু লিসা জিসানকে নিয়ে ভিতরে গেল। ভিতরে যেতেই মিতুর ভাবি রিপা মিতুকে বলল, প্রিয় ননদিনী, ছেলেটা কে ছিল যার সাথে এতক্ষণ কথা বলছিলে? ওই অ্যানাকোন্ডা। মানে তোর বস?
মিতু দরজার দিকে তাকিয়ে দেখে তিশা। তিশা আপু, তুমিও শুরু করলে? কালকেই তো বললাম তোর প্রেমে ফেল, তাহলে দেখবি আর রাগ দেখাবে না। হ্যাঁ, তিশা ঠিক বলেছে। তোমরা যে কি শুরু করেছো! মিতু রুমে চলে গেল। তিশার তো আজ স্কুল নেই, তাই তো তোর সাথে গল্প করতে চলে এলাম। তিশা যখন বাড়ি থেকে চলে আসে তখন সিলেটে তার বান্ধবী রিপার কাছে আসে। এখানে এসে একটা হাই স্কুলে বাংলা টিচারের জন্য জব নেয়। যেহেতু তিশা মাস্টার্স করেছিল তাই সহজেই চাকরিটা পেয়েছে। লিজা আমার আর তিশার মেয়ে। তিশা যখন এখানে আসে তখন রিপার মিতুর ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করে। এদিকে মিতু ভাবছে আইডিয়াটা মন্দ না, স্যার দেখতেও খারাপ না, শুধু একটু রাগি, তাও চলবে। এইদিকে আমি ফ্ল্যাটে এসে ভাবলাম আজ যেহেতু অফিস নেই তাহলে তিশাকে খুঁজে যা। এখানকার শপিং মলে খুঁজলে বন্ধ হয় না, কিন্তু আমি এখানকার কিছুই চিনি না, তাহলে কিভাবে? তখন মিতুর কথা মনে হলো, তাই ওকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? মিস মিতু, আমি শানি বলছি। সেটা আবার কে? আপনার বস। ও সরি স্যার, আসলে আমি নাম্বারটা দেখিনি। ওকে, আমার কিছু শপিং এর দরকার ছিল, কিন্তু আমি এখানকার কিছুই চিনি না, তাই যদি আমার সাথে যেতেন। ওকে স্যার। মিতু যখন বাসা থেকে বের হচ্ছে তখন তার ভাবি, মিতু কোথায় যাচ্ছ? স্যারের সাথে শপিং মলে। বাহ, প্রথম দিনেই শপিং? স্যার এখানকার কিছু চেনে না তাই। ওকে ওকে, যাও। ভাবি, তুমি না বলেছিলে আজ শপিং এ যাবে, আমাদের সাথে চলো না? না, আমি তিশার সাথে যাব। তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। ভাবি, তাহলে আমি গেলাম। সাবধানে যেও। আমি আর মিতু শপিং করতে গেলাম। আমার উদ্দেশ্য শপিং করা না, তিশাকে খুঁজে বের করা। সারা শপিং মল খুঁজছি। মিতুর মনে মনে রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। সেই শপিং মলে আবার তিশা রিপা শপিং করতে এসেছে, কারণ একদিন পরে জিশানের জন্মদিন, সাথে লিজা আর জিশানও আছে। শপিং করতে গেলাম আর সাথে তিশাকে খুঁজছি। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম, তারপর শাড়ি কেনার জন্য গেলাম। মিতু যখন আমার সাথে এসেছে তখন তাকে কিছু গিফট দেওয়া দরকার। মিস মিতু, একটা শাড়ি পছন্দ করে দিন তো। কেন স্যার? একজনকে গিফট করব, কোনটা দিলে ভালো হবে? এটা দিলে ভালো হবে। ওকে, চলুন। শাড়িটা কিনলাম। শপিং করা শেষে যখন বেরিয়ে যাচ্ছি তখন রিপা মানে মিতুর ভাবির সাথে দেখা। মিতু, শপিং শেষ? হ্যাঁ ভাবি। ইনি তোমার বস? হ্যাঁ স্যার, এই হচ্ছে আমার ভাবি, আর বাকিদেরকে তো চেনেনি। হ্যালো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। কাল জিসানের জন্মদিন, প্লিজ আসবেন। আমি? তুমি আসবা না আঙ্কেল? তুমি না এলে কিন্তু আমি কেক কাটবো না। ওকে, আসবো। পাকা বুড়ি তোমার সাথে আসেনি? এসেছে, ওর আম্মুর সাথে আছে। উনি কোথায়? একটু ওইদিকে গেছে, একটু ওয়েট করুন, এসে যাবে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখি বাবা ফোন দিয়েছে। অন্য একদিন পরিচয় হবে, আজ আসি। আর মিতু, তাহলে আপনার পরিবারের সাথে চলে যাবেন। আর হ্যাঁ, এটা আপনার জন্য। এটা তো কাউকে গিফট দিতে কিনেছিলেন। আপনার জন্য কিনেছিলাম। এখন আসি। আমি স্যারিটা দিয়ে চলে এলাম, তখন তিশা ওদের কাছে এলো। কি গিফট দিল রে? আমি তো ভেবেছিলাম স্যার হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছে, কিন্তু স্যারের মনে হয় গার্লফ্রেন্ড নেই। ইয়াহু! কি হয়েছে? মিতুর বস ওকে শাড়ি গিফট করেছে। তো দূর এগিয়ে গেছি। মা, ওই আঙ্কেলকে আমি যেন আগে কোথায় দেখেছি।
আজকে সকালে তো দেখেছিস। না, তার আগে। কোথায় দেখেছো মামুনি? মনে পড়ছে না। আর একটু আগে এলেই দেখা হতো। পরে একদিন দেখা করে নিব। চলো শপিং শেষ করি। ওকে চলো। গাড়িতে উঠে ফোনটা ধরলাম। হ্যালো বাবা। কেমন আছিস? ভালো আছি। নে ধর, তোর মায়ের সাথে কথা বল। কেমন আছিস? ভালো আছি মা। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ মা, করছি। সাবধানে থাকিস। আচ্ছা মা, এখন ডাকি। ফ্ল্যাটে ফিরে এলাম। সারাদিন প্রজেক্টের ফাইলগুলো দেখলাম, আর অন্যদিকে টিচাররা শপিং করে বাসে ফিরে গেল। বাসে ফিরে যখন তিশা লিসিকে খাইয়ে দিচ্ছে, আম্মু, আমি না ওই আঙ্কেলকে আগে দেখেছি। কোথায় মামুনি? তাই তো মনে পড়ছে না। এবার কিন্তু মার খাবে। সত্যি মা, আমি দেখেছি। দুষ্টুমি, সবসময় দুষ্টুমি না, ওকে? লিসা অনেকবার বলল, কিন্তু তিশা শুনল না। কারণ লিসা সবসময় দুষ্টুমি করে, তাই এটাকেও দুষ্টুমি হিসেবে নিচ্ছে। রাত অনেক হয়েছে। প্রতিদিনকার মতো আকাশ দেখছি, আর তিশার কথাগুলো মনে করছি। সারাদিন ব্যস্ত থাকি যাতে তিশার কথা মনে না পড়ে, কিন্তু দিনের শেষে ঠিকই তিশার কথাগুলো মনে পড়ে। হাজার চাইলেও ভুলতে পারি না, কারণ ওকে যে ভীষণ ভালোবাসি। আর ওইদিকে তিশা লেচেকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে বসে আছে, আর আমার ছবিটাকে দেখছে, আর মনে মনে ভাবছে, সানি, কেমন আছো? হয়তো ভালো আছো। তোমাকে যে ভীষণ মিস করি। তোমার সাথে কাটানো দিনগুলো বারবার মনে পড়ে। আমি তোমার আর আমাদের ভালোবাসার স্মৃতিগুলোকে খুব সামলে রেখেছি। জানো, ওরা ভীষণ দুষ্টু, ঠিক তোমার মতো আর আমার মতো রাগী। কেন করেছিল ওই কাজ? কেন আমাদের মাঝে মিশু এসেছিল? না আসলে যে আমরা একসাথে থাকতাম। মা, এটা কার ছবি? তুমি ঘুমাওনি মামুনি? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। তোমাকে না পেয়ে এখানে এলাম। আসো আমার বুকে। মা, এই ছবিটা কার? তুমি প্রতিদিন এই ছবিটা দেখে কাঁদো কেন? বলো না মা। তিশা আর আটকে রাখতে পারল না। লিসা অনেকবার জানতে চেয়েছে ছবিটা কার, কিন্তু তিশা বলেনি। কিন্তু আজ আর পারল না। এটা তোমার বাবার ছবি। সত্যি? আমি বাবার কাছে যাব? হ্যাঁ মামুনি, নিয়ে যাবে তোমার বাবা এসে। তিশা ভাবছে কি করে নিয়ে যাবে। তোর বাবা হয়তো আমাকে ভুলেই গেছে, আর তোর বাবা যে একটা রাজকুমার সেটা সে জানেই না। লিসা ছবিটাকে ভালোভাবে দেখছে। ছবিটাকে দেখে চিৎকার দিল। কি হলো মামুনি? বাবা না ওই আঙ্কেলটার মতো দেখতে, শুধু ওই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে, আর বাবা নেই। কোন আঙ্কেল? মিতু আন্টি স্যার। ও তাই? জিসানের জন্মদিনে আসবে, তখন তোমাকে দেখাবো। ওকে চলো, আমরা এখন ঘুমাই। তিশা ভাবছে ওটা কি শানি? না না, শানি কি করে হবে? হলে তো মিশুর সাথে থাকবে। হয়তো কিছুটা ওর মতো দেখতে, তা কালই দেখা যাবে। কিন্তু লিসা বলে চোখের দেখাতে দাঁড়িয়ে আছে, আর ছবিতে নেই। আমার কাছে যে ছবিটা আছে সেটা 5 বছর আগের। এখন শানি কেমন দেখতে হয়েছে তা তো জানি না। তিশা সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন মিতু আমার দেওয়া শাড়িটা পরে অফিসে এসেছে। মিতুর বান্ধবী নেহা এভাবে মিতুকে দেখে অবাক হয়ে গেল, কারণ এর আগে কোনোদিন মিতুকে শাড়ি পরতে দেখেনি। নেহা যতদূর জানে মিতু শাড়ি পরতে পছন্দ করে না। কি রে, তুই হঠাৎ শাড়ি পরে? আগে বল শাড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর, কিন্তু তুই তো শাড়ি পরিস না। আজ পরেছি তো। না, তাই বললাম। কাল তোকে শপিং মলে দেখলাম, কত ডাকলাম শুনলি না। আর তোর সাথে একটা ছেলে ছিল। ও, স্যারের সাথে শপিং করতে গিয়েছিলাম। কি? তুই না বলেছিলি তোর জায়গায় অন্য একজনকে দিতে? তাহলে কাল তার সাথে শপিং করতে গেলি?
স্যার এখানকার কিছু ভালোভাবে চেনে না, তাই। চেনে না, না অন্য কিছু? আরে কিছুই না। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। তোকে আমি 10 বছর ধরে চিনি। তুই কেমন আচরণ করিস তা ভালো করেই জানি, কিন্তু আজ অন্যরকম মনে হচ্ছে। সত্যি করে বলতো, কারো প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু সে অনেক রাগী, কিন্তু সে অনেক ভালো। কে সে? আমাদের নতুন ম্যানেজার। মানে সানি স্যার? হ্যাঁ, স্যার যদি বিবাহিত হয়? যদি বিবাহিত হতো তাহলে সাথে করে ওনার বউকে নিয়ে আসতো। যদি গার্লফ্রেন্ড থাকে? আমার মনে হয় না। গার্লফ্রেন্ড থাকলে আমাকে এই শাড়িটা গিফট করতো না। তার মানে এটা স্যার দিয়েছে? হ্যাঁ। হঠাৎ করে রবিনের আগমন। কে কাকে কি গিফট দিচ্ছে? মিতুকে। আরে মিস মিতু, হঠাৎ করে আপনি শাড়ি পরে এসেছেন? এই তো একজন গিফট দিয়েছে। আমি ডেস্কে গেলাম, স্যার এসে যদি দেখে গল্প করছি তাহলে রাগ করবেন। মিতু ওখান থেকে চলে গেল। কে গিফট দিয়েছে? সানি স্যার। মানে? কাল মিতু সানি স্যারের সাথে শপিং করতে গিয়েছিল, তখন। কথাটা শুনে রবিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, কারণ রবিন মিতুকে পছন্দ করে, কিন্তু আজও বলতে পারেনি। রবিন ভাবছে মিতুকে তার মনের কথা না বলার জন্য ওকে হারিয়ে ফেলবে না তো। তখন আমি অফিসে ঢুকলাম, দেখি নেহা আর রবিন দাঁড়িয়ে কথা বলছে। কি হচ্ছে এখানে? না স্যার, কিছু না। তাহলে যে যার কাজে যান, আর মিস মিতু ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। ওকে স্যার। মিতু ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসলো। কেবিনে আসার পর দেখলাম মিতু আমার দেওয়া শাড়িটা পরেছে। মিস মিতু, শাড়িতে কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বাঙালি মেয়েদের শাড়িতে বেশি সুন্দর লাগে। ইতিহাসে লেখা আছে, শাড়িতে নারী আর কেশেতে বেশ। আপনার শাড়ি পছন্দ? হুম। তাহলে তো রোজ শাড়ি পরে আসবো। কিছু বললেন? না, কিছু না। আমি আর মিতু প্রজেক্টের ফাইলগুলো নিয়ে কাজ করছি, আর বাইরে রবিন কেবিনের সামনে হাঁটাহাঁটি করছে। কারণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মিতু বেরোচ্ছে না। রবিন ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। তখন রবিনের মাথায় একটা বুদ্ধি এলো। আমি রবিনকে বললাম, কিছু বলবেন? স্যার, প্রজেক্টের সাইড দেখতে যাবেন না? ঠিক বলেছেন, আপনি অফিসে দেখুন। আর মিস মিতু, আপনি আমার সাথে চলুন। রবিন এই চালেও ভেসে গেল। কোনো লাভ হলো না। ও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব মিতুকে বলে দিতে হবে। আমি মিতুকে নিয়ে সাইড দেখতে গেলাম। গাড়িতে বসে আছি, সব গাড়ি থেমেছে, কারণ রেড লাইট চলছে। হঠাৎ তিশার মতো কাউকে দেখলাম, আর সাথে একটা বাচ্চা মেয়ে। আমি গাড়ি থেকে নামলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন স্যার? আরে বসুন, আমি আসছি। তিশা যেদিকে গেছে আমি সেদিকে গেলাম। কিছু দূর যেতেই আমি তিশাকে দেখতে পেলাম। ওকে ডাক দেওয়ার আগেই ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি শিউর হলাম তিশা এই শহরে নিশ্চয় আছে। আশেপাশে কোথায় আছে, আর সাথে একটা বাচ্চা মেয়েকে দেখলাম। তার মানে ওটা আমাদের বেবি। ভিড়ের মধ্যে খুঁজলাম, কিন্তু পেলাম না। গাড়ির কাছে ফিরে এলাম। এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলেন? কাজ ছিল, চলুন সাইডে। ওকে। মিতুর সাথে গিয়ে কাজগুলো সেরে অফিসে ফিরে গেলাম। কিছুতেই মন বসাতে পারছি না। তিশাকে যে জায়গায় দেখলাম সেখানে কেউ থাকে। ওখানে গেলে কেউ পাওয়া যাবে। তিশা যেহেতু এখানে আছে, সেহেতু নিশ্চয় কোনো একটা চাকরি করে। কিসের চাকরি করে এটা জানতে পারলে ভালো হতো। এখন ভাবছি তিশাকে দেখতে পেয়েছি, এটা বাড়িতে জানাবো নাকি নাকি একেবারে পেলে জানাবো। স্যার, বাসায় যাবেন না? হ্যাঁ, যাব।
আপনার মনে আছে তো আজ যে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছি? ভাইয়া ভাবি অনেক করে বলেছে আপনাকে নিয়ে যেতে। ওকে, আপনি চান আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে তারপর আসবো। ওকে। আমি অফিস থেকে আগে শপিং করতে গেলাম, কারণ জিশানকে কিছু দিতে হবে। সাথে লিজার জন্য কিনলাম। লিজাকে কেমন যেন আপন মনে হয় ওর প্রতি এক অদৃশ্য মায়া আছে। আমার মেয়েটা হয়তো ওই রকম হয়েছে, কিন্তু আজ তোর মুখ দেখতে পারলাম না। কিন্তু খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করব। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে যখন বের হব, দরজার সামনে দেখি মিতু দাঁড়িয়ে আছে। আরে, আপনি এখানে? আপনার বাসায় যাচ্ছিলাম। আপনাকে নিতে এলাম। ভালো করেছেন। আসলে একা যেতে কেমন যেন লাগছিল। চলুন তাহলে। মিতুর সাথে ওর বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে। বেশি লোকজন নেই। মিতু ওর ভাইয়া ভাবির সাথে পরিচয় করিয়ে দিল। জিশানকে ওর গিফটটাকে দিলাম। এখন খুঁজছি ওই পাকা বুড়িকে। তখন দেখি রাজকুমারীর মতো সে যে গুটি গুটি পায়ে নিচে আসছে। হাই পাকা বুড়ি। আমি বুড়ি নই, আমি লিজা। এটা তোমার জন্য। এটা আমি কেন নিব? নিলে কি হবে? আম্মু কেউ কিছু দিলে নিতে না করেছে। কোথায় তোমার আম্মু? এই যে এখানে, আসুন পরিচয় করিয়ে দিই। মিতু, একটু ডেকে নিয়ে আয় তো। মিতু ডাকতে গেল। যখন মিতু এসেছে, সাথে যে আসে তাকে দেখে আমার হাত পা জমে গেল। কারণ ওটার কেউ না, ওটা তিশা। আমাকে তিশা দেখেনি। তিশা, এই হলো মিতুর বস। তিশা আমার দিকে তাকালো। আমাকে দেখে অনেকটা চমকে গেল। তখন হঠাৎ আমাকে দেখে তিশা যখন চলে যাবে, তখনই আমি তার হাতটা ধরি। ও আমার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। হঠাৎ করে তিশার হাত ধরাতে সবাই আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে। আমি ওই দিকে খেয়াল দিলাম না। আমিও তিশার পিছনে গেলাম। তিশা, দাঁড়াও, আমার কথাটা শোনো। আমার কোনো কথা না শুনে তিশা ও রুমের দরজা লাগিয়ে দিল। তিশা, প্লিজ দরজা খোলো, আমার কথাটা শোনো। না, আমি কোনো কথা শুনবো না। প্লিজ একবার শোনো। সেই দিন যা হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না। আমি কোনো কথাই শুনতে চাই না। অনেক চেষ্টার পরে খুলল না। আমি আবার মৃতুদের ফ্ল্যাটে ফিরে এলাম। সবাই আমার দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। আমি লিসার কাছে গেলাম। সেখানে হাঁটু কেড়ে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই এতে আরো অনেক অবাক হলো। তুমি কাঁদছো কেন আঙ্কেল? ফিরে পাবার আনন্দে। কি? আমার রাজকুমারী আর তার মাকে। আর আমি তোমার বাবা। সত্যি? তোমাকে জানো একদম ছবির মতো দেখতে, যেটা আমার মায়ের কাছে আছে। তুমি দেখেছো? আম্মু তোমার ছবি দেখিয়ে বলেছে এটা তোমার বাবা, কিন্তু ওখানে তো দাড়ি নেই। পাকা বুড়ি, তখন তো আমার দাঁড়িয়ে ছিল না। ওকে ছাড়ো। পিছনে তাকিয়ে দেখি তিশা। তিশা, তুমি এসেছো? আমি আমার মেয়েকে নিতে এসেছি। ও আমারও মেয়ে। না, লিজা শুধু আমার মেয়ে। প্লিজ তিশা, আমার কথাটা শোনো। না, কিচ্ছু শুনতে চাই না। লিজা তিশার কাছে গেল। আম্মু, এটা কি আমার বাবা? তিশা, এটা তুমি অস্বীকার করো না প্লিজ। হ্যাঁ। সত্যি? হুম। লিজা এসে আমার কোলে উঠল। বাবা, আমাকে ছেড়ে আর যাবে না তো? না মামুনি। লিজা, চলো। না, আমি বাবার সাথে থাকবো। তুমি বাবা চাও নাকি আমাকে? লিজা কি যেন ভাবলো, তারপর আমার কানে কানে বলল, বাবা, আম্মু রেগে আছে, কারোর কথা শুনবে না। আমি এখন যাই, তুমি কোথাও যেও না কিন্তু। আমি আবার আসবো। বলে তিশার সাথে চলে গেল।
তিশাকে দেখে বুঝলাম অনেক রেগে আছে। এখন কিছু করা যাবে না, কারণ ও রেগে থাকলে যে কোনো কিছু করে ফেলতে পারে। যা করার কালই করতে হবে। যা রাগ করেছে তাতে ভাঙাতে অনেক সময় লেগে যাবে। আমি এতক্ষণ খেয়াল করিনি যে আশেপাশে লোকজন আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এতক্ষণ যা হলো কেউ কিছু বুঝতে পারেনি। তাহলে আপনিই সেই যে তিশাকে ধোকা দিয়েছেন? আমি তিশাকে ধোকা দিইনি, আমাকে মিথ্যা ছেলে ভাসানো হয়েছিল। মানে? সব বলবো, কিন্তু এখন নয়, আগে অনুষ্ঠান শেষ হোক। অনুষ্ঠান শেষ করে বাইরের লোকেরা চলে গেল। মৃত্যুর পরিবারের সবাই জানার আগ্রহ নিয়ে বসে আছে। এখন বলুন। তারপর যা যা হয়েছিল সবকিছু ওদেরকে বললাম। আচ্ছা, তাহলে এইসব হয়েছিল? হ্যাঁ। তাহলে তিশাকে বলেননি কেন? সব ভুল ভাঙানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। তিশা আমার উপর রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছিল, কিন্তু নিজের বাড়ি থেকে কেন এসেছিল তার উত্তর আজও খুঁজে পাইনি। তিশা তো আমাকেও কিছু বলেনি, শুধু আপনার সাথে যা হয়েছিল তাই বলেছে। যা হবার তা হয়েছে। এখন ওকে যখন ফিরে পেয়েছি আর হারাতে চাই না। এবার আপনাদের সাহায্য লাগবে। কি সাহায্য? তিশা রাগ ভাঙানোর জন্য, আর সত্যিটা ওকে জানাতে হবে। ওকে, আমরা সাহায্য করব, কিন্তু ও যেন জানতে না পারে যে আমরা আপনাকে সাহায্য করছি। ওকে, আজ আসি, কাল আসবো, আর কাল থেকে শুরু হবে। কাল সকাল 7টার আগে আসবেন। কেন? না হলে তোকে পাবেন না, আসলে ও একটা স্কুলের টিচার। ওকে। আমি চলে এলাম। বাসায় আসার পর বাবা মাকে ফোন করলাম। হ্যালো। বাবা, তিশাকে পেয়ে গেছি। কি? হ্যাঁ। কোথায়? এই সিলেটে। তুমি তাড়াতাড়ি চাচাকে জানাও। হ্যাঁ, জানাচ্ছি। আর আমরা পরশু আসছি। আর একটা কথা, কি? যখন বাড়ি থেকে চলে এসেছিল তখনও প্রেগনেন্ট ছিল। কি? তাই? তুমি দাদা হয়েছ। আমার একটা ছোট্ট রাজকুমারী আছে। কি? আমরা খুব তাড়াতাড়ি আসছি। জানো বাবা, ওনা ভীষণ দুষ্টু। তোমরা তাড়াতাড়ি চলে এসো। ফোনটা কেটে দিলাম। আজ আমি ভীষণ খুশি। 5 বছর পর তিশাকে খুঁজে পেলাম, কিন্তু তিশা ভীষণ রেগে আছে। তার রাগ আমি ভাঙাবই, আর আমার সাথে ফিরিয়ে নিয়ে যাব, সাথে আমার রাজকুমারীকেও। তখন আবার চাচার ফোন। সানি, তোর বাবা বলল তিশাকে খুঁজে পেয়েছিস, হ্যাঁ। আর আমি নাকি নানা হয়েছি। হ্যাঁ। কথাটা শোনার পর চাচা কেঁদে দিল, কারণ এত বছর পর মেয়ের খোঁজ পেয়েছে। এতে যে কোনো বাবাই কেঁদে দেবে, যেমনটা আমি কেঁদেছিলাম যখন জানতে পারলাম লিসা আমার মেয়ে। আমি কালই আসছি। হ্যাঁ, এসে পড়ো। কাল থেকে শুরু হবে নতুন মিশন, তিশা রাগ ভাঙানো। এখানে এসেই তিশাকে খুঁজে পেয়েছি। সকাল 6টা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তিশার ওখানে চলে গেলাম, কারণ ওর রাগ ভাঙাতে হবে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। আপনি এখানে কেন এসেছেন? চুম্বকের আকর্ষণে। মানে? তুমি হলে চুম্বক আর আমি লোহা। তুমি আমাকে মনে মনে ডাকলে আর আমি চলে এলাম। আমি আপনাকে ডাকিনি। সত্যি তো? তাহলে তোমার মনকে জিজ্ঞাসা করো, দেখো সে কি বলে। সরো, ভিতরে যেতে দাও। তিশাকে সরিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার রাজকুমারীটা বসে খেলা করছে। আমাকে দেখে ছুটতে আসলো। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মামুনি। জানো, তোমাকে না অনেক মিস করেছি। ও, আমার রাজকুমারী আমাকে মিস করেছে? হ্যাঁ, জানো বাবা, আম্মু না তোমার তোমার লিজা, রুমে যাও। কেন আম্মু? যাও বলছি। থাক না এখানে। আর আপনি এখান থেকে প্লিজ চলে যান।
কি আর করার, তিশা লিজেকে নিয়ে রুমে গেল। তিশাকে সবকিছু বলতে হবে, কিন্তু হঠাৎ করে কল আসলো। অফিসে কি যেন একটা সমস্যা হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। তাই তিশাকে কিছু না বলে চলে আসলাম। তিশা এসে দেখে আমি চলে গেছি, এতে আরো রেগে গেল। না বলেই চলে গেছি। চলে যেতে বলেছি বলে কি চলে যেতে হবে? কোনো জোর করলো না। তোমার তো একটা অধিকার আছে, তাই না? অফিসে মিতু মন খারাপ করে বসে আছে। নেহা সেটা দেখে মিতুর কাছে আসলো। কি রে মিতু, কি হয়েছে? সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মানে? স্যার বিবাহিত, আর একটা মেয়েও আছে। তুই কিভাবে জানলি? স্যার আসলে তিশা আপুর স্বামী। এতদিন ওনাদের মধ্যে সমস্যা হয়েছিল, তাই দূরে ছিলেন। মানে তুই প্রেমের আগেই ছ্যাঁকা খেলি? তখন আমি অফিসে পৌঁছাই। কি হচ্ছে এসব? আসলে স্যার, যান, কাজ করুন। আর মিস মিতু, ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি কেবিনে গেলাম। বসে বসে তিশাকে নিয়ে ভাবছি কি করে রাগ ভাঙানো যায়। মিতু ফাইলগুলো নিয়ে এলো, আমি চেক করলাম। করার পর যখন মিতু চলে যাচ্ছিল তখন, মিতু, জি বলুন। তিশার স্কুলের ঠিকানাটা দিতে পারবে? সরি, তুমি করে বলে ফেললাম। আপনি তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আর আমি ঠিকানা দিচ্ছি। ধন্যবাদ। তুমি রবিনকে বলো অফিসের দিকটা দেখতে। ওকে স্যার। মিতুর কাছে ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা চিনতে অসুবিধে হলো না। এই রাস্তায় আগের বার তিশাকে দেখেছিলাম। আমি স্কুলের ভিতরে গেলাম। গিয়ে দেখি তিশা একটা ক্লাসে ক্লাস নিচ্ছে, আর লিজা ওই ক্লাসের বাইরে খেলা করছে। আমাকে দেখে দৌড়ে এলো। বাবা তুমি এখানে? আমার রাজকুমারীকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। এই নাও তোমার চকলেট। তুমি জানো চকলেট আমার পছন্দ। আমার মামুনির পছন্দের, আর আমি জানবো না তো কে জানবে? জানো, তোমার আম্মুরও না অনেক চকলেট পছন্দ। তাই? মামুনি, চলো তোমার আম্মুর সাথে দেখা করে আসি। যেও না, আম্মু অনেক রেগে আছে। কেন? জানি না, ওই দেখো আম্মু ওদের শাস্তি দিচ্ছে, মানে আম্মু রেগে আছে। সত্যি রেগে আছে, কারণ ওর ক্লাসের কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে। তাই ওখানে না গিয়ে হেডমাস্টারের ওখানে গেলাম। ওখানে গিয়ে আমার পরিচয় দিলাম, আর তিশাকে ডেকে দিতে বললাম। শুধু নাম বলতে নিষেধ করলাম, কারণ নাম বললে ও আসবে না। আমি ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ পরে তিশা এলো। তিশা আমাকে দেখেনি, কারণ আমি অন্যদিকে করে দাঁড়িয়ে আছি। হ্যালো, আমি ঘুরলাম। তুমি হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। এখানে কেন এসছেন? তিশা, একটু আগে না তুমি করে বললে, আর এখন আপনি? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। ওসব কথা বাদ দাও, আর আমার কথাটা শোনো। কি শুনবো? সেদিন যা হয়েছিল সবকিছু মিথ্যে ছিল। কি মিথ্যা? সেদিন যা হয়েছিল? হ্যাঁ, সবকিছু মিথ্যে ছিল। তা এইখানে কি করতে এসছো? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি ফিরে যাব না। তিশা, সেদিন যা হয়েছিল তুমি জানো না। সবকিছু হয়েছিল আমাদেরকে আলাদা করার জন্য। আমি আর কিছুই শুনতে চাই না। প্লিজ একবার শোনো। না, আমি কিছু শুনবো না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি এইখান থেকে চলে যাব। ওকে, ওটা বাদ দাও। তুমি তো বলেছিলে যদি কখনো তোমার প্রয়োজন হয় তোমাকে ডাকতে। আজ তোমাকে আমার ভীষণ দরকার। আপনি যাবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? কাউকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। আর এখন আমার কথা শুনছো না, একদিন এটার জন্য খুব আফসোস করবে। যা হয়েছিল সবকিছু মিথ্যে ছিল। আসি।
আমি চলে এলাম। তিশাকে কিছুতে বোঝাতে পারছি না, অনেক অভিমান করে আছে। কি করে তার অভিমান ভাঙাবো সেটা ভেবে পাচ্ছি না। আজ তো চাচুর আসার কথা, আজ কিছু ভালো লাগছে না, অফিসেও যাবো না। তাই গাড়ি নিয়ে বাসার জন্য বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বাসায় ফিরছিলাম, তখন ফোন এলো। দেখি চাচু ফোন করেছে। হ্যালো চাচু। সানি, আমরা এসে গেছি। তোমার সাথে আর কে এসেছে? তোর চাচিও এসেছে। ও, তোমরা ওয়েট করো, আমি আসছি। চাচা চাচিকে আনার জন্য স্টেশনে গেলাম। চাচি এখন তার ভুলটা বুঝতে পেরেছে, এর জন্য রোজ কাঁদে। কিন্তু সেটা 5 বছর আগে বুঝতে পারলে এতগুলো সময় হারিয়ে যেত না। আমি সেখানে পৌঁছালাম। চাচু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এতদিন ছিলাম না, কিন্তু এখন ভালো আছি, কারণ তিশাকে পেয়ে গেছি। তিশা এখন কোথায়? চাচা চাচির দিকে রাগী ভাবে তাকালো। চাচা আজও চাচিকে ক্ষমা করতে পারেনি। চাচু, চলো গাড়িতে সবকিছু বলি। গাড়ি চলতে থাকলো। তিশার সাথে সব ঠিক হয়ে গেছে? না চাচু, ও এখন অভিমান করেই আছে। তুই সবকিছু বলেছিস? না, বলতে পারিনি। তুমি তোকে জানো, যখন রাগ করে তখন কারোর কথা শোনে না। তা ঠিক। আর আমার নাতনি? ওর সাথে বিকেলে দেখা করাবো। এখন নয় কেন? তোমার মেয়ে আমাকে বেশিক্ষণ দেখা করতে দেয় না, তোমাদেরকে দেবে কিনা জানি না। একদম ঠিক বলেছিস। চাচা চাচিকে নিয়ে বাসায় এলাম। বাসায় ফিরে চাচা চাচিকে ফ্রেশ হতে বলে আমি খাবারের ব্যবস্থা করলাম। সবাই একসাথে খাবার খেলাম। এখন চাচা চাচিকে লিজের সাথে দেখা করাতে হবে, কিন্তু কিভাবে করাবো সেটা ভেবে পাচ্ছি না। পরে মিতুর কথা মনে হলো, একমাত্র ওই পারে লিজাকে নিয়ে আসতে, তাই ওকে ফোন দিলাম। হ্যালো স্যার। তুমি এখন কোথায়? অফিসে। আজকে তোমার ছুটি, শুধু একটা কাজ করতে হবে। কিন্তু অনেক কাজ আছে যে। সেটা অন্যজনকে করতে বলো, আর বলো যে আমি করতে বলেছি। আচ্ছা স্যার, কাজটা কি? তুমি বাসায় ফিরে লিজাকে নিয়ে আমার বাসায় এসো। কেন স্যার? লিজা নানা নানি ওকে দেখবে। ওকে কি করে নিয়ে আসবো? তিশা আপু কি নিয়ে আসতে দেবে? তুমি বলবে যে সেনা লিজাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, এই বলে এখানে নিয়ে আসবে। ওকে স্যার, আমি দেখছি। চাচা চাচির সাথে লিজা দেখা করাতে পারলে ভালো হবে। আরো ভালো হবে যখন তিশার সাথে তাদেরকে দেখা করাতে পারবো। বিকালের দিকে লিজাকে নিয়ে আসলো। বিকেলে বসে চাচুর সাথে গল্প করছিলাম, তখন হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি লিজাকে নিয়ে এসেছে। লিজা এসে আমার কোলে উঠল। বাবা, তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন আমার মামুনি এসেছে, এখন ভালো আছি। আচ্ছা, এরা কে? এরা তোমার নানা নানি। লিসা ওর নানা নানির কাছে গেল। লিসাকে পেয়ে ওরা ভীষণ খুশি। আমি মীরুর সাথে পরিচয় করিয়ে দিলাম। ওরা গল্প করতে ব্যস্ত, আর চাচাকে বেশ খুশি দেখতে পাচ্ছি। লিসাকে পেয়ে অনেক খুশি। কিছু সময় থাকার পর মিতু লিসাকে নিয়ে চলে গেল। লিসা যেতে চাচ্ছিল না, কিন্তু যতদিন তিশার অভিমান ভাঙাতে না পারি, লিসাকে বলে দিয়েছি ওর মাকে না বলতে, যে ও আমার কাছে এসেছিল। রাতে সবাই একসাথে খেলাম। কাল বাবা মা আসবে, তাদেরকেও নিয়ে যেতে হবে। তিশা লিসাকে ঘুম পাড়াচ্ছে আর বলছে, আচ্ছা আম্মু, তুমি বাবার ওপর কেন রাগ করে আছো? তোমার বাবা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, আর সরি বলেনি, তাই। যদি বাবা সরি বলে তাহলে মাফ করে দিবে, তাহলে আমরা আবার একসাথে থাকতে পারবো। হ্যাঁ। আম্মু, আমার যেমন বাবা আছে তোমারও বাবা আছে না? হ্যাঁ আছি। তাহলে কোথায়? আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ যাব।
তোমার বাবা মা আমার কে হয়? তোমার নানা নানি। জিশানের মতো? আচ্ছা এখন ঘুমাও, কাল তো তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, কাল তো বলতে গিয়ে থেমে গেল, কারণ আমি লিসাকে মানা করে দিয়েছি বলতে যে কালোর দাদু দাদিমা আসবে। কাল কি? ঘুমাও তো আম্মু। এই দুষ্টু, সবসময় দুষ্টুমি তাই না? পরের দিন বাবা মা এসে পড়েছে, তাই বাবা মাকে আনার জন্য আমি গেলাম। গিয়ে দেখি বাবা মা এসে পৌঁছে গেছে। কেমন আছিস? অনেক ভালো। তিশা কোথায়? মা, তুমি তো তোমার বৌমাকে জানোই, কারোর কথা শুনে না। এখনো কিছু ঠিক হয়নি? না বাবা। আমরা এসে গেছি, সব ঠিক করে দেব। তোমাদের কথা শুনবে, আমার কথা তো শুনতেই চায় না। চল এখনই। না বাবা, তিশা এখন স্কুলে আছে। স্কুলে কেন? তিশা এখানে একটা চাকরি করে। আগে বাসায় চলো, ফ্রেশ হয়ে নাও, তারপর যা করার করো। হ্যাঁ চল। বাবা মাকে নিয়ে বাসায় চলে এলাম। সবাই একসাথে বসে গল্প করছে। আজ হিসাবে সবাই তিশার ওখানে। তিশাকে সবকিছু সত্যি কথা বলতে, আর আমি জানি তিশা বাবা মা কারোর কথা অমান্য করবে না। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। সন্ধ্যায় সবাইকে নিয়ে তিশার ওখানে যাচ্ছি। ওখানে পৌঁছানোর পর সবাইকে ভিতরে যেতে বললাম। আমি গেলাম না। বাবা বারবার করে যেতে বলল, কিন্তু সাহস হলো না। এখন শুধু অপেক্ষা কি হয়। জানি না কি হবে, কিন্তু যা হবে তা ভালোর জন্যই হবে। অনেকক্ষণ ধরে বসে আছি, ভিতরে কি চলছে কিছুই জানতে পারছি না। কিছুক্ষণ পরে বাবার ফোন এলো। ফোনটা ধরলাম। হ্যালো বাবা। হ্যাঁ, উপরে আয়। তিশাকে সবকিছু বলেছ? তুই আগে উপরে আয়, তারপর সব বলছি। কোনো সমস্যা হয়েছে? এখানে আসলেই বুঝতে পারবি। বুকে অসীম সাহস নিয়ে যাচ্ছি, তবু ভয় হচ্ছে। অবশেষে সব কথা দূর করে পৌঁছালাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। তিশা কিছুটা কেঁদেছে মনে হচ্ছে, হয়তো সবাইকে ফিরে পাওয়ার জন্য, নাকি অন্য কারণ আমার জানা নেই। আমি যেতেই নে, তোর অপরাধী তোর সামনে, তুই বিচার কর। তিশা আমার দিকে এগিয়ে আসছে আর ভয় করছে। মনে মনে বলছি, মা, কার কাছে তোমার এই ছেলেকে ছেড়ে দিলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। এখন তিশা চোখ দেখে মনে হলো সে অনেক রেগে আছে। চোখ দিয়ে অগ্নিগিরি লাভা বেরোচ্ছে, যা আমাকে পুড়িয়ে দেবে। তিশা এসে আমার হাতটা ধরল, টানতে টানতে বেডরুমের মধ্যে নিয়ে গেল। আসার সময় দেখলাম আমার রাজকুমারীটা নানা নানি দাদা দাদিকে পেয়ে ভীষণ খুশি। কিন্তু আমার কি হবে এখন সেটাই ভাবছি। তিশা বেডরুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে আমার কাছে এসে একটা মিষ্টি থাপ্পড় দিল। মারলে কেন? আগে বলিসনি কেন? কি বলিনি? যা ছিল সব মিথ্যে ছিল। তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি কখনোই আমার কথা শুনতে চাওনি। আজ থেকে শুনবো। 5 বছর আগে শুনলে এত কষ্ট পেতে হতো না। সেদিন যা পরিস্থিতি ছিল তুমি বুঝবে না। তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল না? ছিল তো। তাহলে অবিশ্বাস করেছিলে কেন? সেদিন যা হয়েছিল সেটা শুনে তোমাকে হারানোর ভয়ে মাথা ঠিক ছিল না। তুমি তো বলতে পারতে। বলার সুযোগ দিয়েছিলে, তার আগেই তো কোথায় চলে গেলে বুঝতে পারলাম না। এতক্ষণ জড়িয়ে ধরেছিল, কিন্তু আমাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমি গিয়ে ওর পাশে বসলাম আর হাতটাকে ধরলাম। সেই দিন না হয় আমার উপর রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছিলে, কিন্তু তোমার বাড়ি থেকে কেন চলে এসেছিলে? তিশা হাতটা আরো শক্ত করে ধরে বলতে শুরু করলো, সেদিন কেন ওর বাবার বাড়ি থেকে চলে এসেছিল। সেদিন যখন আমি বাড়ি চলে আসি তখন বাড়ির ভেতরে ঢোকার জন্য দরজার কাছে এলাম। তখন দেখি দরজা খোলা। আমি ভেতরে ঢুকে যাই। তখন মার গলার সাথে আরেকটা গলা শুনতে পাই। সেটাকে দেখার জন্য কিছুটা এগিয়ে যাই। গিয়ে দেখি সোফায় মা বসে আছে আর সাথে মিশু, আর বলছে, ধন্যবাদ আন্টি,
আপনি যদি সাহায্য না করতেন তাহলে সানিকে আমি নিজে করে পেতাম না। ধন্যবাদ তো তোমাকে দেওয়া দরকার। যদি তুমি সানিকে নিজের ছেলে না ফাঁসাতে তাহলে এসব হতো না, আর আমার মেয়ের জীবন থেকে ওকে সরাতে পারতাম না। আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে আমার বান্ধবীর ছেলের সাথে দিতে, কিন্তু তিশার বাবা তার ভাইপোর সাথেই দিয়ে দিল বিয়ে। আজ আসি তাহলে। হ্যাঁ, ওকে। যখন জানতে পারলাম মা মিশুকে সাহায্য করেছে তখন আমি আর সহ্য করতে পারিনি, তাই আমি বাড়ি ছেড়ে চলে আসি। আমি বুঝতে পারিনি মিশুর দেখানো রিপোর্টটা মিথ্যে ছিল। মিশু বলেছিল ওর পেটে তোমার সন্তান। ও বলল আর তুমি বিশ্বাস করে নিলে? আমি তোমাকে কথা দিয়েছিলাম কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সেটা ভুলে গেলে? আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি। আমি উঠে যাচ্ছিলাম, তখন ও আমার হাতটা ধরল আর আমাকে জড়িয়ে ধরে বলল, এই 5 বছর আমি অনেক কষ্ট পেয়েছি, আর পেতে চাই না। আর কষ্ট পেলে আমি মরে যাব। আমিও ওকে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, তোমার কিছু হলে আমি হচ্ছে বাঁচবো না। এখন বাইরে চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলো। আমরা বাইরে এলাম, দেখি বাবা মা চাচা চাচি সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা যেতেই, তাহলে মান অভিমান সব ঠিক হলো? দুজনে কেঁদে চোখ একদম লাল করে ফেলেছে। তোদের এই মান অভিমানের জন্য আমাদেরও কষ্ট পেতে হয়েছে। সরি বাবা। আজ থেকে আমরা আবার আগের মতো থাকবো, আর পরশু ফিরে যাব। বাবা, যাওয়া সম্ভব নয়। কেন? সমস্যা কোথায়? আসলে আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা শেষ করতে আরো কয়েকদিন সময় লাগবে, আর টিচারও স্কুল আছে। এখান থেকে বদলি হতে কিছুটা সময় লাগবে। হ্যাঁ মা, ভাবছি চাকরিটা ছেড়ে দিব। কেন? এতদিন তুমি ছিলে না, নিজের চলার জন্য চাকরিটা করতাম, কিন্তু এখন তুমি আছো, তুমি চাকরি করো, তাহলে আমি কেন করব? তাহলে তুমি কি করবে? সংসারে কাজ করব, তোমাকে ঘুম থেকে তুলে অফিসে পাঠাবো, আর সারাদিন মায়ের সাথে আড্ডা দিব। ঠিক বলেছিস, অনেকদিন ধরে শাশুড়ি বৌমা মিলে আড্ডা দিই না, এখন থেকে রোজ দিব। যাক, স্কুলে ছোট ছোট বাচ্চাগুলো তোমার পানিশমেন্ট থেকে বেঁচে যাবে। কি বললে তুমি? তুমি যেভাবে তোমার শিক্ষার্থীদের ক্লাসে দাঁড় করিয়ে রাখো সেটা থেকে বেঁচে যাবে। দাঁড়াও, তোমাকে আমি। অনেকদিন পরে এক হয়ে আবার ঝগড়া, এখন বন্ধ করো এইসব। মা বলল ছেড়ে দিলাম। আমরা সবাই কথা বলছিলাম, কিন্তু চাচি চুপ করে বসেছিল। হয়তো চাচির সাথে তিশা এখনো কথা বলেনি, হয়তো এখনো তার উপর রাগ করে আছে। কিন্তু আমি সবকিছু ঠিক করে দেব, মা মেয়েকে আবার মিলিয়ে দেব। তিশাকে এটা বোঝাতে হবে চাচি ওনার ভুল বুঝতে পেরেছে, এর জন্য তিনি অনুতপ্ত। কি হলো, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, শানি শোন, তুই হোটেল থেকে খাবারের অর্ডার কর, আমরা সবাই আজ একসাথে খাবো। ঠিক বলেছ, অনেক কদিন ধরে সবাই একসাথে খায় না। তাহলে যা, সবার জন্য খাবার নিয়ে আয়। ওকে, আমি নিয়ে আসছি। বাবা, আমার জন্য অনেকগুলো চকলেট আনবে কিন্তু। আচ্ছা মামুনি, অনেকগুলো নিয়ে আসবো। আমি সবার জন্য খাবার আনতে গেলাম, সবার পছন্দের খাবারগুলো নিয়ে ফিরছি। তখন মনে হলো লিসার চকলেট নেওয়া হয়নি, সাথে তিশার জন্য নেব, কারণ লিসার মতো তিশারও চকলেট অনেক পছন্দ। মামি ঠিক একরকম হয়েছে, তাই চকলেট নেওয়ার জন্য একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে দেখি রবিনও আছে। আমাকে দেখে, আর স্যার, আপনি এত রাতে এখানে? বেশি রাত হয়নি, মাত্র 10টা বাজে। এখানে এসেছিলাম বাড়ির সবার জন্য খাবার নিতে। আমি দোকানদারকে চকলেট দিতে বললাম। সেটা দেখে রবিন জানতে চাইল, স্যার চকলেট কার জন্য? আমার মেয়ের জন্য। আপনার মেয়ে আছে? হ্যাঁ। আগে তো বলেননি, তার মানে আপনি বিবাহিত? রবিন, কেন প্রশ্ন করো?
বিবাহিত বলে তুমি আছে। যাক, ভালো হলো, মিতুকে আবার মনের কথা বলতে পারবো। স্যার, আপনার মেয়ের বয়স কত? প্রায় 4 বছর। তার মানে আপনি অনেক আগে বিয়ে করেছেন? যখন এটা দ্বিতীয় বর্ষে ছিলাম তখন। এত আগে? আজ আসি, বাকিটা না হয় পরেই বলবো। আমি চলে এলাম। রবিন যখন জানতে পেরেছে আমি বিবাহিত তখন সে খুশি হয়েছে। কারণটা আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি রবিন মিতুকে পছন্দ করে। কারণ মিতু যতক্ষণ আমার কেবিনে থাকে রবিন বাইরে বারবার ঘোরাঘুরি করে। যতক্ষণ না মিতু বের হয়, খাবার নিয়ে পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজাতেই তিশা এসে দরজা খুলে দিল। এত দেরি করলে যে? চকলেট আনতে দেরি হয়ে গেল। খাবারগুলো নিয়ে ভিতরে গেলাম। বাবা, আমার চকলেট। এই নাও। এত চকলেট? কিন্তু এত চকলেট খেলে মা বকবে না? আমি তো আছি, আর আমি তোমার আম্মুকে ঘুষ দেব, তাহলে তোমাকে কিচ্ছু বলবে না। কি দেবে? তোমার আম্মু চকলেট অনেক পছন্দ করে, তাই চকলেট দিলে তোমার আম্মু তোমাকে কিচ্ছু বলবে না। বাবা মেয়ে কি কথা বলে এত ফিসফিস করে? না, কিছু না তো আম্মু। বলেই দৌড়ে চলে গেল। আমি তিসের হাতে ওর জন্য চকলেটগুলো দিলাম। মনে রাখার জন্য ধন্যবাদ। আমার ধন্যবাদ তো হবে না, চকলেটের বদলে আমাকে অন্য কিছু দিতে হবে। কি? যা আগে রোজ সকালে একটা করে দিতে। তুমি না, চলো সবাই বসে আছি। সবাই একসাথে খেলাম। খাওয়ার পর সবাই খুবই ক্লান্ত, ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু তিশার ফ্ল্যাটে বেড মাত্র 2টো, তাই বাবা মা আর চাচা চাচি আমার ফ্ল্যাটে চলে গেল। আজ অনেক সময় পর আমরা একসাথে হয়েছি। লিসা ঘুমিয়ে গেছে, ওকে বিছানা শুয়ে আমরা বারান্দার ব্যালকনিতে বসে আছি। বসে আছি বললে ভুল হবে, ব্যালকনিতে বসে থাকার জন্য যে জায়গাটা আছে সেটা আরামে ঘুমোনোর চাপে। তাই আমি কিছুটা শুয়ে আছি, আর তিশা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, আর আমরা গল্প করছি। তুমি চাচিকে এখন মাফ করতে পারোনি? যা হয়েছিল সব তো মার জন্যই হয়েছিল। যা হয়েছে সব আমাদের ভাগ্যে ছিল। চাচি ওনার কাছে অনুতপ্ত। তুমি চলে আসার পর উনি অনেক কেঁদেছে। প্লিজ ওনাকে মাফ করে দাও। ওকে, ভাববো। ভাবলে হবে না, তুমি খেয়াল করেছো এখানে আসার পর থেকে চাচি একটাও কথা বলেনি। তুমি কাল সকালেই ওনার সাথে কথা বলবে। ওকে। আচ্ছা তিশা, যদি এটা জানতে না পারতে যে আমি নির্দোষ, তাহলে কি বাকি জীবনটা আমাকে ঘৃণা করতে? আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, না আর করব। তাহলে সেদিন চলে এলে যে? আমি চেয়েছি তুমি সব সময় ভালো থাকো। যখন বুঝতে পারলাম তুমি মিশুর সাথে ভালো থাকবে, তাই তো চলে এসেছিলাম। তুমি কি করে ভাবলে যে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সরি, আর হবে না। হতে দিলে তো। এখন যদি বাড়ি থেকে বেরোতে চাও তাহলে তোমাকে বেঁধে রাখবো। তাই করো। জানো তো, রাগ হলে মাথা ঠিক থাকে না, এর জন্য কত সময় নষ্ট হয়ে গেল। জানো, এতগুলো সময় তোমাকে কত খুঁজেছি। যখন অফিস থেকে সিলেটে আসার কথা হলো তখন মনে হলো তোমাকে এখানে পাবো। কি করে? তোমার মনে আছে তুমি বলেছিলে সিলেটের চা বাগান দেখার তোমার খুবই ইচ্ছে? হ্যাঁ। তখনই মনে হলো এখানে তোমাকে পেতে পারি, আর দেখাটা এখানে পেয়ে গেলাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। অনেক দিন ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাই না, আজ ঘুমোবো। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সবাই আবার এলো। সবাই অনেক মজা করছে, কিন্তু চাচি এক জায়গায় বসে আছে। আমি তিশাকে চাচির কাছে নিয়ে গেলাম। তিশা চাচির মাঝে অভিমানের পালাটা শেষ করে দিলাম। একজন আরেকজনকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। মামির মাঝে অভিমানের পালাটা শেষ হলো। অফিস থেকে ছুটি নিয়েছিলাম, পরিবারের সবাই একসাথে অনেক মজা করলাম। আমাদের সাথে মিতুর পরিবারও যোগ দিয়েছিল। বিকেলে আমি আর তিশা ঘুরতে বের হয়েছি। লিসা আসেনি,
ওর দাদা দাদি নানা নানির সাথে আছে। লিসা এদেরকে পেয়ে আমাকে আর তিশাকে প্রায় ভুলেই গেছে। সন্ধ্যায় বাসায় ফিরে এলাম। আজ আমি আর তিশা একসাথে। লিসা ওর দাদা দাদির কাছে ঘুমিয়েছে। অনেকদিন পরে তিশা আর আমি একসাথে সময় কাটাচ্ছি, কিন্তু তিশা আমার উপর রাগ করে আছে। কিছুতেই বোঝাতে পারছি না। ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমি গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু তো হয়েছে নিশ্চয়, নয়তো তুমি এত রাগ করতে না। তুমি মিতুকে শাড়ি গিফট করেছিলে না? হ্যাঁ, তো সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মানে কেন? তুমি যে মিতুর বস ছিলে সেটা আমি জানতাম না। মিতু বলেছিল ওর বস খুব রাগী, তার জন্য আমি বুদ্ধি দিয়েছিলাম বসকে ওর প্রেমে ফেলতে, আর তাহলেও বেঁচে যাবে। কিন্তু তুমি ছাড়া আজ পর্যন্ত কারোর প্রেমে পড়িনি। সত্যি তো? হ্যাঁ, কিন্তু মৃদু মেয়েটা দেখতে অনেক সুন্দর। কি বললে? যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে চোখ তুলে নেব। তাহলে তুমি আইডিয়াটা কেন দিয়েছিলে? আমি জানতাম না কি ওটা তুমি ছিলে। ও তাই? চলো ঘুমিয়ে যাই। আজ ঘুমোতে ইচ্ছে হচ্ছে না। তাহলে কি করবে? এত বছর পরেও তোমাকে বোঝাতে হবে? বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে বুঝিয়ে দিই। তিশাকে কোলে তুলে নিলাম, বিছানা নিয়ে শুয়ে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। সকালবেলা তিশার ডাকে ঘুম থেকে উঠলাম। আজ বাবা মা চাচা চাচিকে চলে যেতে হবে, আমরা কয়েকদিন পরে যাব। তাই সবাইকে ট্রেনে তুলে দিয়ে তিশা লিজেকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। অফিসের কাজ করছি। একটা প্রয়োজনে আমি রবিনের কেবিনে যাচ্ছি। কেবিনে ঢোকার সময় দেখলাম রবিন প্রপোজ করার রিহার্সাল করছে। মিস্টার রবিন, এভাবে রিহার্সাল না করে মিস মৃদুকে সরাসরি বলে দিন না। স্যার আপনি? হ্যাঁ, আপনার কাছে প্রয়োজন ছিল, তাই আপনার কেবিনে আসলাম। আমাকে ডাকলেই পারতেন, আমি আপনার কেবিনে আসতাম। আমি যা বলছি তাই করেন। কি স্যার? ওই মিস মিতুকে আপনার মনের কথা, যা অনেকদিন ধরে বলার চেষ্টা করছেন। না স্যার, ওইসব কিছুই না। মিস্টার রবিন, আমি ওই সময় পার করে এসেছি, তাই অন্যের হাবভাব দেখলেই বুঝতে পারি। সত্যি বলে দেবো? হ্যাঁ, বলে দিন, দেরি হয়ে গেলে পস্তাতে হবে। কিন্তু স্যার আপনাকে দেখে আগে রাগই মনে করেছিলাম, কিন্তু আপনি তো বেশ মিশুক। আমি কাজে ফাঁকি দিলে রাগ দেখাই, না দিলে নয়। আপনাকে যে কাজ দিয়েছিলাম পুরোটা করেছেন? হ্যাঁ স্যার। ওকে, গুড। ওগুলো নিয়ে আসুন। অফিস শেষ করে তিশা লিজেকে আনতে গেলাম। সেখানে তিশা আমাকে বাকি টিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দিল। ফেরার সময় লিজা বায়না তুলে ঘুরতে যাবে, তাই আমরা একটা পার্কে ঘুরতে গেলাম। আমি আর তিশা ঘাসের উপর বসে আছি। তিশা আমার কাঁধে মাথা রেখে আছে, আর আমাদের মেয়ে লিজা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। এই মুহূর্তটাকে খুব এনজয় করছি। জীবন থেকে অনেক সময় চলে গেছে এই মানবাভিমান নিয়ে, আর সময় নষ্ট করতে চাই না। বাকিটা জীবন সবার সাথে কাটিয়ে দিতে চাই। আমরা বসে বসে কথা বলছি, তখন দেখি রবিন আর মিতু পার্কে এসেছে, আর রবিন মিতুকে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। তিশা, চলো। কোথায় যাবে? চলো না, গেলেই বুঝতে পারবে। আমরা ওই জায়গায় গেলাম। আমি তিশাকে দেখালাম রবিন মিতুকে প্রপোজ করছে। মিতু মিতু মেনে নে, বেচারা কত কষ্ট করে প্রপোজ করলো। আপু তুমি? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম, দেখলাম ছেলেটা তোকে প্রপোজ করছে, তাই দেখতে এলাম। ছেলেটা কে? রবিন। তুমি জানো কিভাবে? স্যার আপনি এখানে? আমি তিশাকে বললাম ঠিক এইভাবে। মানে? এরা আমার অফিসে কাজ করে। তার মানে কতদিন ধরে চলছে এসব? আগে শুরু তো হতে দাও। আমি সাহস না দিলে রবিন আজও বলতে পারতো না। তার মানে অফিসের কাজ বাদ দিয়ে লাভ গুরুর কাজ করছো?
আরে না, শুধু ওদেরটা। আর মিতু তোমাকে অনেক দিন ধরে পছন্দ করে, বলার চেষ্টাও করেছে, কিন্তু বলতে পারেনি। তাই বেচারাকে গ্রহণ করে নাও। রবিন আর মিতুর ব্যাপারটা শেষ করে আমরা ফিরে এলাম। কয়েকদিনের মধ্যে আমাদের সব কাজ শেষ করে নিলাম। তিশা ওর চাকরি থেকে রিজাইন করে নিয়েছে। আমি বলেছিলাম চাকরিটা করতে, কিন্তু করলো না। এবার পালা বাড়ি ফেরা। রবিন আর মিতুর বিয়ে ঠিক হয়েছে, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে। এখানে আবার আসতে হবে ওদের বিয়েতে। মিতুর পরিবারের সবার কাছে বিদায় নিয়ে চলে এলাম স্টেশনে। আমি ফ্লাইটে যেতে চেয়েছিলাম, কিন্তু তিশার ইচ্ছা সে ট্রেনে করে যাবে। আমরা পাড়ি দিলাম আসল ঠিকানায়, যেখান থেকে আমাদের গল্পটা শুরু হয়েছিল। আমার না কেমন লাগছে। কেমন লাগছে? এই 5 বছর পর বাড়ি ফিরছি, সবকিছু বদলে গেছে। আমি কি মানিয়ে নিতে পারবো? সময়ের সাথে কিছুটা পরিবর্তন তো হবেই, কিন্তু আমাদের বাড়িটা ঠিক আগের মতোই আছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? গ্রামের বাড়িতে। ওখানে কিছুদিন থাকবো, তারপর শহরে ফিরে আসতে হবে। কেন? আগে তো গ্রামেই থাকতাম। আরে আমার চাকরি আছে না, আর শহরে থাকার জন্য একটা ফ্ল্যাট কিনেছি, যেমনটা ঠিক তুমি চেয়েছিলে। ও তাই? তিশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে, আর লিসা তো অনেক আগে ঘুমিয়ে গেছে। আজ আমি অনেক খুশি, যা হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি। আর কিছু হারাতে দেব না। অনেক সময় পর আমরা স্টেশনে এসে পৌঁছালাম। তিশাকে লিসাকে নামালাম। বাড়ির সবাই এসেছে আমাদেরকে নিতে। আমরা সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পরে আমি গ্রামে এলাম। তিশা চলে আসার পর গ্রামে মাত্র 2 বার এসেছিলাম, আর আসা হয়নি। বাবা মা আসলেও আমি আসিনি। আমি আবার আগে বাবা মাকে একটা কথা বলেছিলাম, হয়তো সেটা করে রেখেছে। তিশা জানে না তিশার জন্য সামনে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হয়তো সেটা দেখলে সে চমকে যাবে। শুধু সময়ের অপেক্ষা। অবশেষে গ্রামের বাড়ি পৌঁছে গেলাম। আমরা গাড়ি থেকে নামার পর তিশা চমকে গেল। এসব কি? বুঝতে পারবে, আগে ভিতরে চলো। বলো না। আগে ভিতরে চলো, গেলে দেখতে পারবো। আমরা সবাই ভিতরে গেলাম। তিশা বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। পুরো বাড়িটা সাজানো, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি। প্লিজ বলো না, এগুলো কি? তুমি রুমে চলো, ফ্রেশ হয়ে নাও, তারপর সবকিছু বলবো। আমরা রুমে গেলাম। রুমটা তো আগের মতোই আছে। আমিও তো ঠিক আগের মতোই আছি। এই রুমে অনেক স্মৃতিতে পরিপূর্ণ। তাহলে কি করে রুমটা বদলাতে দিই বলো? হ্যাঁ, শুধু মাঝখানে কিছু সময় নষ্ট হয়ে গেছে। যা চলে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু এখন থেকে বাকিটা সময় একসাথে চলবো। এখনো সব থাক, আগে ফ্রেশ হয়ে নাও। আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারপর তিশাকে নিয়ে রুমের বাইরে এলাম। সেখানে সবাই অপেক্ষা করছে। তিশা, তুমি এতক্ষণ জানতে চাইছিলে না যে এসব কি? হ্যাঁ। আজ কত তারিখ তোমার মনে আছে? তিশা আমার দিকে তাকালো। তুমি মনে ভুলে গেছো। তিশার মন খারাপ হয়ে গেল। তিশা কিভাবে আমার বিবাহ বার্ষিকী বলতে পারে? তিশা আমার দিকে এগিয়ে এলো আর আমার হাতটা ধরলো আর বলল, তোমার সাথে কাটানো একটা মিনিটও ভুলিনি, তাহলে এটা কি করে বলবো? তাহলে আজ কি? আমাদের বিবাহ বার্ষিকী। এইভাবে আর কতক্ষণ মুভি দেখবো? আমি আর তিশা তাকিয়ে দেখি দিয়া আর মিশু। মিশুকে দেখার পর তিশার হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল, আর আমার হাতটা শক্ত করে ধরল। মনে হচ্ছে কেউ আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। মিশু আমাদের কাছে এলো। তিশা আপু, আমি যা করেছি এতে হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না। আসলে বাবা মাকে হারানোর পর আমি কি করেছি তা আমি নিজেই জানি না। তিশা, ওকে ক্ষমা করে দে। আসলে তখন ওর মানসিক অবস্থা ভালো ছিল না। 4 বছর মানসিক হাসপাতালে ছিল। প্রায় 1 বছর আগে সুস্থ হয়েছে। সেই দিন যা করেছিল ও নিজেই জানে না। সুস্থ হওয়ার পর যখন জানতে পারলো, তখন থেকে ও অনুতপ্ত। আমি জানতাম না ওর জীবনে এত কিছু ঘটেছে। এতদিন ওকে ক্ষমা করতে পারিনি, কিন্তু আজ সব জানার পর ওকে ক্ষমা করে দিলাম।
ক্ষমার পর্ব তাহলে শেষ, এখন কেকটা কাটা যাক। তারপর আমরা সবাই অনেক আনন্দ করলাম, জীবনে যা হারিয়েছিলাম সবকিছু ফিরে পাবার আনন্দ। রাতে সেই বাগানে বসে আছি, যেখানে আমি আর তিশা বসে বসে চাঁদ দেখতাম। কিছুক্ষণ পরে তিশা এসে আমার পাশে বসলো আর আমার কাঁধে মাথা রাখলো আর বলল, তোমার মনে আছে আগে আমরা কাটিয়েছি? তুমি যখন কিছু বলোনি তাহলে আমি ভুলবো কি করে? বাড়ির সব ঠিক আছে, শুধু এই বাগানের ফুল গাছগুলো শুকিয়ে গেছে। এদের যত্ন নেওয়ার মানুষটা এতদিন ছিল না তো, তাই ওরা রাগ করেছে। তোমার মজা করার অভ্যাসটা এখনো যায়নি। কথা আছে না, অভ্যাস মানুষের দাস। এত তাড়াতাড়ি বদলায় কি করে? বদলাতে তো বলিনি, আমি চাই তুমি সারা জীবন এভাবেই থাকো। ঘুমাতে যাবে না? অনেকদিন পরে এভাবে বসে আছি, ইচ্ছে হচ্ছে না ঘুমোতে। তাহলে এইভাবে সারা রাত গল্প করা যাক। আজ সব অভিমান শেষ হয়েছে, নতুন পথ চলা শুরু হয়েছে, আর থামতে চায় না। দোয়া করবেন আমাদের, আমাদের ভালোবাসা যেন এরকমই থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।